শুধু দর্শকবৃন্দ, ফেসবুক এর বসে বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আমার এই ফেস দ্য পিপল অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিনিয়ত আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদ্বয়দেরকে এনে আপনাদের সামনে হাজির করি এবং আপনাদের মনের কথাগুলি তাদের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করি, বর্তমান ক্রান্তিকাল নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকেও ঠিক ব্যতিক্রম নয়। আজকে আমি অনেক ভাগ্যবান, বাংলাদেশের বর্তমান সবচেয়ে বেশি জনপ্রিয় দুজন ব্যক্তিত্বকে আপনাদের সামনে আনতে সক্ষম হয়েছে এবং তাদের কাছ থেকে আজকে জানবো বিভিন্ন সম্পর্কে, বিশেষ করে বর্তমানের যে ক্রাইসিস আমাদের চলছে বাংলাদেশে, সেই বিষয়ে তাদের কাছ থেকে আমরা জানবো অনেক অনেক অজানা কথা এবং অনেক প্রশ্ন রাখবো তাদের কাছে। আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। সম্মানিত দুজন সংসদ সদস্য, সম্মানিত দুজন মাননীয় সংসদ সদস্য, জনাব হারুন অর রশিদ, বিএনপির সংসদ সদস্য। জনাব হারুন ভাই, কেমন আছেন? সালাম আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়? জি। এবং আছেন শুভেচ্ছা। জি, জনাব শামীম ওসমান সাহেব, তিনি হলেন আওয়ামী লীগের সংসদ সদস্য। শামীম ভাই, কেমন আছেন? শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ফেস দ্য পিপল এর পক্ষ থেকে আপনাদের দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। শামীম ভাই এবং হারুন ভাই, দুজনেই আপনারা এখন বর্তমানে খুব বেশি আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন কারণে, এবং একজন আজকেই অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি শুনেছি আপনার, হারুন ভাইয়ের কথা বলছি, সংসদে আপনি বিভিন্ন ধরনের ভূমিকা রেখে চলেছেন। সরকারের নানা কর্মকাণ্ডের বিপক্ষে এবং পক্ষে আপনি বিশাল ভূমিকা রেখে চলেছেন, এবং শামীম ভাইও তার নিজের অবস্থান থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আপনাদের দুজনের কাছে আমার আজকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। প্রথমে আমি জনাব শামীম ওসমান আপনার কাছে জানতে চাইব, বর্তমানে এই যে কোভিড-19, যে করোনা ভাইরাস এর সংকট চলছে বাংলাদেশে, এই সংকটের মধ্যে আপনার কাছ থেকে কিছুদিন আগেও, গত 2-3 দিন আগেও আপনি অনেক সংকটের কথা আপনি বিভিন্ন প্রেস কনফারেন্সে বলেছেন এবং অনেক হতাশার কথাও বলেছেন। আপনার মতো একজন পাওয়ারফুল, আপনার মতো একজন শক্তিশালী, যাকে সারা বাংলাদেশের মানুষ তথা সমগ্র বিশ্বে, যেখানে বাংলাদেশের কমিউনিটি, সবাই আপনাকে অন্যরকম শক্তিশালী মানুষ হিসেবে রাজনৈতিক অঙ্গনে আপনাকে জানে। আপনার মতো একজন মানুষ যখন এরকম হতাশার কথা বলে যে আপনি আপনার আইসিইউ বেড থেকে শুরু করে অনেক কিছুই সহায়তা পাচ্ছেন না, সেখানে সারা বাংলাদেশের অবস্থা কি রকম মনে হতে পারে? আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? সরকার কি সঠিকভাবে সবকিছুকে সমাধান দিতে পারছে? সঠিক পথে আছে ট্রিটমেন্ট, বিশেষ করে করোনা ভাইরাস নিয়ে? জনাব শামীম ওসমান। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি চাই যে প্রথমে, যেখানে হারুন ভাই খুব ভালো বলেন, চিন্তা ভাবনা করে কথা বলেন। তো উই আর এ পলিটিশিয়ান। মানুষ কিন্তু এখন আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কি বলি। হ্যাঁ, তো আমি বেশ কয়েকটা মিডিয়াতে গেছি, কিছু কিছু মিডিয়া দেখেছি যে আমি একটু আগে আপনার সাথে কথা বলার আগে দুইটাতে কথা বললাম। তো গতকালও ওনাদের, হারুন ভাইদের আরেকজন সংসদ সদস্য রুহিনের সাথে কথা বলেছি। বাট আমি একটা জিনিস এখন বলতে চাই, এটা যে আমরা মানুষকে সাহস দেওয়ার সময় এখন আমাদের, অ্যাজ এ পলিটিশিয়ান হিসাবে, অ্যাজ এ দেশের একজন মানুষ, যেহেতু আমাদেরকে ভালোবাসে, কিংবা কিছু সংখ্যক মানুষ ভালোবাসে, সেই জন্য আমাদের উচিত হবে সবাইকে সাহস দেওয়া এবং মনোবলটা চাঙ্গা করে দেওয়া। তো যে বিষয়টা হচ্ছে যে এই সময়টা যেটা হচ্ছে যে একটা অদৃশ্য শক্তি, যে আজকে কানাডার অবস্থা কি হয়েছিল, সেম অবস্থা, সারা ওয়ার্ল্ড আজকে ব্লকড। তো যেখানে পৃথিবী ভাবতে শুরু করেছিল যে উই আর দ্য গড, হ্যাঁ, বড় বড় রাষ্ট্রগুলি, দেশগুলি, ধরেন আমেরিকা, ইউরোপ, কিংবা অন্যান্য যে পরাশক্তিগুলি আছেন, তারা ভাবতে শুরু করেছিল, সেখানে একটা ছোট্ট ভাইরাস এসে বুঝিয়ে দিয়েছে যে কারো কোনো শক্তি নাই। তো আমি একটু একটু নামাজ রোজাটা বেশি করি, কোরআনটাও বেশি পড়ি। তো যেহেতু পড়ি, আমার কাছে মনে হয় যে এই বিষয়টা, এই যে আল্লাহর তরফ থেকে এটা একটা শিক্ষা দেওয়ার জন্য এসছে। এটা কিছু নেগেটিভ সাইড আছে, কিছু পজিটিভ সাইড আছে। আমাদেরকে নতুন করে ভাবার সুযোগ করে দেওয়া হয়েছে। আর যেটা আপনি বললেন যে এই যে যে পরিস্থিতিটা, আমাকে একটা জিনিস বুঝতে হবে, হারুন ভাই আমি একমত হব দুজনেই এই ব্যাপারে, যে আমরা কিন্তু একটা বাংলাদেশ, একটা ছোট্ট দেশ কিন্তু আমাদের। আমি কানাডা থেকে এসেছি 3 বছর, কানাডা থেকে এসেছি। কানাডার জনসংখ্যা 3-3.5 কোটি লোক মতো। হ্যাঁ, এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে 5 কিলোমিটার চালিয়ে গাড়ি যেতে হয়। কিছু কিছু শহরগুলিতে মানুষ থাকে, আরবান থাকে, আর বাকি জায়গাগুলিতে কিন্তু বিশাল বিস্তর ফাঁকা জায়গা পড়ে আছে। সেখানেও কিন্তু কত লোক মারা গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মৃত্যু হয়েছে অনেক মানুষের বাংলাদেশে এখনো, কিন্তু সেই অনুপাতে মৃত্যুর হারটা কিন্তু আমাদের আল্লাহর হুকুমে, হয়তো বা আল্লাহ আমাদেরকে তো অত বড় বোঝা চাপান নাই। কারণ আল্লাহ বলেছেন কোরআনে যে আমি কোন ব্যক্তি কিংবা জাতির উপরে এত বোঝা চাপাই না যেটা সে সহ্য করতে পারে না।
সেই কারণে হয়তো মৃত্যুর হারটা অনেক কম, কিন্তু তারপরেও যারা চলে গেছেন আমি তাদের জন্য, এবং এই অবস্থাতে অনেকেই চলে গেছেন, আমাদের নাসিম ভাই গেছেন, আবুল হাসান আব্দুল্লাহ বউ গেছেন, আমাদের মঙ্গুল ভাই গেছেন, আমাদের কামরান ভাই গেছেন, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী গেছেন, বিএনপি বেশ কিছু কয়েকজন নেতা গেছেন। আমি তো সবার প্রতি আল্লাহ রাবুল আলামিন যাতে তাদেরকে বেহেশত নসিব করেন, আমি সেই কামনা করে আজকে আপনাদেরকে কথাটা উত্তর দিচ্ছি। দেখেন, বিষয় যেটা হচ্ছে যে আহ, এখানে 3-4টা সেক্টরে কাজ করতে হয়েছে। প্রথম সেক্টরটা হচ্ছে 26 তারিখের পরে। 26 তারিখের পরে যখন বলা হলো সাধারণ ছুটি কিংবা লকডাউন, হোয়াট এভার ইট ইজ, যে ভাষায় আপনি বলেন না কেন, সেখানে যেটা হওয়ার পরে যেটা হয়েছে, আমি যে এলাকার বাসিন্দা, আমার এলাকার সাথে হারুন ভাইয়ের এলাকার সাথে কিন্তু বিস্তর ফারাক আছে। ফারাক এই কারণে বলছি যে আমার এলাকাতে ফ্লোটিং পিপল থাকে 40 লাখের উপরে। ফ্লোটিং পিপল, আমার ভোট সংখ্যা হচ্ছে প্রায় 7 লাখ। হ্যাঁ, তো ফ্লোটিং পিপলের থাকে কেন? কারণ বিকজ অফ তারা এখানে এই গার্মেন্ট সেক্টরের 80% হচ্ছে নিট সেক্টরের আমার নির্বাচনী এলাকায়, ফতুল্লা সিদ্দিরগঞ্জ এলাকাতে এখানে আছে। সো আমাকে কিন্তু অনেক কষ্ট করে ফেস করতে হয়েছে, এবং আমাদের এখান থেকেই বিষয়টা কিন্তু শুরু হয়েছে। অনেকে বলে এটা স্প্রেড আউট হয়েছে, কিন্তু হটস্পট তারপরে হয়েছে। যে হটস্পট হয়েছে, এখান থেকে স্প্রেডও হয়েছে এটা। কিন্তু যে প্রিকশনটা নেওয়া দরকার ছিল, আমি মনে করি সেই প্রিকশনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রপার হয় নাই। কেন হয়নি সেটা আমি পরে বলছি। তো এখানে যে আমার হারুন ভাই আমার সাথে একমত হবেন, আসলে ব্যাপার যেটা হচ্ছে কি, আমরা কাজ করছি, আমার চেয়ে বেশি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হারুন ভাইকে বেশি পছন্দ করেন। উনি যখন কথা বলে তখন উনি হাসেন বেশি আর উনিও আজকেও খুব মিষ্টি এসেছেন, করে হাসেন। আমরা দেখেছি। হ্যাঁ, এটা একটা একটা আলাদা মেরু ইয়ে আছে, বাট বাট উনি হারুন পছন্দ ভাই তো করেন। পরে বের হয়ে চলে আসলেন। হ্যাঁ, না, উনি পছন্দ করার মতো মানুষ, মানে ইজ এ ভেরি জেন্টলম্যান, এবং ওনার কথা আমার ভালো লাগে শুনতে, এবং আমি ওনার জায়গা থাকলে এইভাবেই বলতাম, হয়তো এর চেয়ে বেশিও বলতাম। সে বিষয় যেটা হচ্ছে যে রাজনীতি করতে এসেছি, আমাকে সত্য কথা বলতে হবে, বিকজ সত্য কথাই যদি বলতে না পারি, এই সাহসটা আমি পেয়েছি কোথেকে? এই সাহসটা পেয়েছি কিন্তু আমার আদর্শ থেকে, আমার দলের নেত্রী থেকে। দলের নেত্রী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দিন আগে একটা ভিডিও কনফারেন্সে, উনি ডিসি কনফারেন্সে বলেছেন যে কি পুকুরের পার কেটেও পুকুর কাটার বিল নেওয়া হচ্ছে। দ্যাটস কল শেখ হাসিনা। হ্যাঁ, আমি ওনাকে 40 বছর ধরে দেখছি। একটা সন্তান যেমন মাকে চিনে, আমি চিনি ওনাকে। যেগুলি হচ্ছে, যেগুলি ঘটছে, যেগুলি হারুন ভাই বলছেন কিংবা আমি বলছি, আমি বিশ্বাস রাখি আল্লাহ যদি ওনাকে হায়াত দান করে, এবং এরা কেউ ছাড় পাবে না ভবিষ্যতে। এই গুটি কয়েক লোকের কাছে আমরা বাঙালি জাতি জিম্মি হব না। এখানে কোনো বিএনপি আওয়ামী জাতীয় পার্টি নাই, আমি যেটা বিশ্বাস করি। আমার এলাকাতে যে প্রবলেমটা হয়েছিল, এই প্রবলেমটা নারায়ণগঞ্জের মতো জায়গা, এখানে হাসপাতাল ছিল দুটো, সরকারি হাসপাতাল, একটা 300, একটা 250 বেডের, বাট আইসিইউ নাই, একটা ল্যাব টেস্ট নাই। ওকে ফাইন, কি করা যায়, কি করা যায়? ভালো খারাপ দুজন মানুষকে দেখছি আমি এখানে। আমি অবাক হচ্ছি, বিস্মিত হচ্ছি ভালো দেখে, আমি বিস্মিত হচ্ছি মানুষের স্বার্থপরতা দেখে। হয়তো আল্লাহ তাআলা এর জন্যই কোরআনে বলেছেন যে মানুষ অনেক স্বার্থপর। হয়তো আল্লাহ রাব্বুল আমিন এটা একবার বলেন নাই, বহুবার বলেছেন এটা। তো সেইখানে আমি দেখলাম যে নারায়ণগঞ্জে যখন প্রথম শুরু হলো, এবং সেকেন্ড কেসই বোধহয় নারায়ণগঞ্জে কিংবা ফার্স্ট কেস নারায়ণগঞ্জে, ইটালি ফেরত এক ভদ্রলোক। তো যখন শুরু হলো, তখন যারা যারা আছেন বসতেন, তো এখন তো আপনার প্রথম কাজ হচ্ছে কি স্যাম্পল কালেক্ট করা, কারণ যে আমি সুস্থ না অসুস্থ, এই জিনিসটা ছিল না। তো ঢাকার থেকে দেওয়া হলো যে ঢাকায় টেস্ট করা হবে, একটা মাত্র জায়গায় টেস্ট হচ্ছিল, তখন আইডিএসসি তে টেস্ট হচ্ছিল। তো যাই হোক, আমরা একটু পাগল পাগল হয়ে গেলাম, টেস্ট করাতে হবে, টেস্ট করাতে হবে। তো সবাই বসলেন, আমি ছিলাম না ওই কোর কমিটি মিটিং এ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তারপরে ডিসি, এসপি, আর্মি, পুলিশ, র্যাব, সচিব সব বসলেন। বসার পরে সিটি কর্পোরেশনের 2জন লোক ছিল, আর সিভিল সার্জনের পক্ষ থেকে 2জন ছিল যারা স্যাম্পল কালেক্ট করতে পারে। সিটি কর্পোরেশন বললো আমরা দিতে পারবো না, ওরা রাজি না ওদের এই লোক কাজ করার জন্য। সিভিল সার্জন এবং আমাদের যে ফোকাল পার্সন ডক্টর জাহিদ, যে নামটা এখন ইতিমধ্যে অনেকের কাছে প্রচার হয়ে গেছে, এই 2জনই সিভিয়ার করোনায় আক্রান্ত হলেন। হারুন ভাই বিশ্বাস করেন, সিভিয়ার করোনায়, মানে বাঁচবে কিনা সন্দেহ। জাহিদ ছেলেটা অল্প বয়সের ছেলে। আমি এখন কার কাছে ফোন করব? আমার সিভিল সার্জন আক্রান্ত, আমার 300 সজ্জার হাসপাতালের যে গৌতম রয়, যিনি ওটার যে সিও, উনি আক্রান্ত, ফোকাল পার্সন আক্রান্ত। পরে তারপরেও আমি একবার ফোন করলাম যে কেমন আছেন, এই কথা জিজ্ঞেস করার জন্য, যে দেখি যে কিছু সাপোর্ট পাওয়া যায়। বলে স্যার ভালো আছি স্যার, কাজ করি। স্যার চিন্তা করেন না, কাজ করা শুরু করি। আমার কাছে মনে হলো যে এরাই হলো প্রকৃত মানুষ। তো এই তখন আমি বললাম যে কি করা যায়, তখন সিভিল সার্জন কেঁদে দিল, স্যার সিটি কর্পোরেশন তো বলছে ওনাদের লোক দিবে না স্যার। আমি স্যার হোয়াট ইউ ওয়ান্ট বলেন, কি হয়েছে সেটা চিন্তা করার দরকার নেই, কি করবেন সেটা বলেন। বলে আই নিড এ স্যাম্পল কালেক্টর।
আমি কয়জন? বলো স্যার 4 জন স্যাম্পল কালেক্টর আমাকে যোগ করে দেন আর আমাকে অ্যাম্বুলেন্স দেন। আমি এই পপুলার, ল্যাব8, তারপরে পপুলার ল্যাব8, তারপরে আরো দুটো প্রতিষ্ঠান, আমি ভুলে গেছি এই মুহূর্তে নামগুলি সবগুলি, তারপরে মনে পড়লে বলবো। আমি ওনাদের কৃতজ্ঞতা জানাই। ওনাদের কাছে বলে আমি 4 জন স্যাম্পল কালেক্টর নিলাম, 2টো অ্যাম্বুলেন্স নিলাম, আমার বড় ভাই আরো 4টে অ্যাম্বুলেন্স ভাড়া করলো। এই করে আমরা স্যাম্পল কালেক্টর শুরু করলাম, সাথে সরকারি যে 2 জন 3 জন ছিল। ঠিক আছে, শুরু হলো। মাননীয় প্রধানমন্ত্রী অবগত হলেন, ডিসি কনফারেন্সে বললেন পিসিআর ল্যাব করতে হবে। পিসিআর ল্যাব হলো এবং 20 দিনের মাথায় কিন্তু হলো। এটা একটু ডিফিকাল্ট ওয়ার্ক, বাট ইট ইজ ডান। এরপরে আইসিইউ আর হয় না। আমি একটা সময় ফেড আপ হয়ে গেলাম যে হোয়াটস গোয়িং অন, যে আমি এতবার বলছি আমাকে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার দেখানো হচ্ছে, কিন্তু আইসিইউ হচ্ছে না। তো যখন একেবারে অপারগ হয়ে গেলাম, তখন আমি হতাশ হয়েছি। ইটস ট্রু যে আমি আমার ডিপ্রেশন কাজ করেছে। কারণ আমি বিশ্বাস করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি 21 বছর ধরে। আমি একটা করে রুগী ভর্তি করাচ্ছি। ইভিএন ছিল হারুন ভাইদের দলের যুব দলের সভাপতি খোরশেদের স্ত্রী, ও আক্রান্ত হলো। আমি আপনার আগে সময় খবর পেলাম। আপনার কাছে আমি এসব বিষয় নিয়ে যাচ্ছি। আমি শামীম ওসমান, আপনার কাছে অনেক কিছু জানার আছে। তো যেটা আপনি বললেন যে এই মুহূর্তে পজিটিভ বলার সময়, আমি আপনার সাথে ডেফিনেটলি একমত। আমি জাস্ট দুটো উদাহরণ দিব। শারুন ভাইয়ের কাছে এরপরে যাচ্ছি। হারুন ভাই একটু জাস্ট 1 মিনিট সময় নিচ্ছে। আমি যখন শামীম ভাইকে কল দেই, শামীম ভাই কিন্তু হয়তো কোরআন শরীফ পড়ছিলেন অথবা কোরআন শরীফ শেষ করেছেন, এরকম একটা সময় আমি কল দিচ্ছি, আমার খেয়াল নেই উনি কি করছেন। উনি কিন্তু তখন আমাকে কিছু কিছু কথা বলেছেন এবং ওনার এইসব কথাগুলো বলেছেন। পাশাপাশি উনি আইসিইউ নিয়ে কিন্তু হতাশ ওনার নিজের জন্য নয়, উনি সাধারণ মানুষের জন্য এবং মানুষের অবস্থাকে দেখে কিন্তু উনি একদম ডিপ্রেসড হয়ে গেছেন। এবং উনি বারবার বলছিলেন, পত্রিকাতেও দেখলাম, প্রেস কনফারেন্স দেখলাম, অনেকটা চ্যালেঞ্জের মুখে চলে গেছেন উনি। ওনার অনেক সময় ধমকের সুরেও কথা বলেছেন যে কালকের ভিতরে যদি না হয় তাহলে সেটাই হয়েছে। এবং আমরা দুটো আমি গুড নিউজ দিতে পারি। একটা হলো ওনার অবশেষে উনি সাকসেস হয়েছেন। ওই দুটো হসপিটালে উনি আইসিইউ কে চলমান করার জন্য, সক্রিয় করার জন্য উনি সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছেন। এবং আরেকটা কথা হলো, আজকে এই অনুষ্ঠান শুরু করার আগে আমাকে এই মেয়েটি আবারও কল দিচ্ছে আমাকে। সে ডেফিনেটলি, আপনি শামীম ভাই আবারও সেই মুহূর্তে কল দিচ্ছিল যে আপনাকে অ্যাড্রেস করেছিল, সে আপনার কাছে একটা সহযোগিতা চাচ্ছিল। তার মেয়ে অসুস্থ, তার মেয়ের ক্যান্সার হয়েছে। সে এই মুহূর্তে এই ক্যান্সারের সন্তানটিকে নিয়ে কোনো হসপিটালে সে অ্যাডমিট করাতে পারছে না। কারণ হসপিটাল থেকে বলা হচ্ছে তাকে যে তার পরিবারকে, মা হয়ে সে নিজেকে আগে COVID-19 পজিটিভ বা নেগেটিভ এটা টেস্ট করে এনে তাকে নিতে হবে হসপিটালে আর তার শিশুকে চিকিৎসা করাবার জন্য। সে কারণে সে প্রচুর হতাশ। সে আপনার সহযোগিতা চেয়েছে এবং আপনি আপনার কাছে কল দেওয়ার সাথে সাথে আপনি যেটা বলেছেন, ইট ইজ ডান। ডিজি সাহেবকে আমি এখনই বলে দিচ্ছি, ডিজি হসপিটালে সে কালকের ভিতরে অ্যাডমিট করতে পারবে, সবকিছু হয়ে যাবে। দিস ইজ হাউ ইউ আর ওয়ার্কিং। আমি আপনাকে আপনার সম্পর্কে যতটুকু মানুষ জানে, আমি জানি না কি সে বিষয়ে আমি যেতে চাই না, তবে আমি যতটুকু আপনাকে পেয়েছি, আমি যতটুকু আপনার সম্বন্ধে জেনেছি, আমার কাছে আপনাকে আমি মানে কি বলবো, এই দুটো জিনিস আমি নিজের চোখে আমি দেখেছি। সুতরাং আপনার কাছে আমার প্রশ্ন এটা রেখে যাই, আমি পরবর্তী এখন হারুন ভাইয়ের কাছ থেকে পরে আপনার কাছে আসবো। এই যে একরামুল হক চৌধুরী একজন এমপি সাহেব, তিনিও হতাশ হয়েছেন। এখন আপনার হতাশা কখন হয়েছেন? আপনারা যখন আশ্বাস পেয়েছিলেন তখন আপনার হতাশা। পুরো বাংলাদেশের অবস্থা তাহলে কি হতে যাচ্ছে এবং পরবর্তীতে অর্থনৈতিক যে সংকট আসবে সেটাকেও বা কিভাবে মোকাবেলা করবেন? আপনার কাছে অনেক ডাইনামিক কিছু প্রস্তাব রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনি একটু জানান দয়া করে আমাদেরকে। হারুন ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমার অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার এই গুরুত্বপূর্ণ সময়কালীন সময় আপনি এই অনুষ্ঠানে আসবেন বলে আশ্বাস দিয়েছিলেন, সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে আজকে আপনি সংসদে দারুণ ভূমিকা রেখেছিলেন। আপনার এই দারুণ ভূমিকার বক্তব্যগুলি আজকাল সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। আপনি নিশ্চয়ই হয়তো, আপনি সোশ্যাল মিডিয়াতে উপস্থিত না থাকলেও আপনি হয়তো জানবেন সেটা। তো সেখানে কিছু কিছু প্রশ্ন উঠে আসছে। তার মধ্যে হলো যে আপনি ইন্নালিল্লাহ পরে আজকে শুরু করেছিলেন আপনার এই আজকের বক্তব্যটি সংসদে। সেই ইন্নালিল্লাহর কারণটা কি সেটা আমরা অনেকটা জানতে না পারার আগে আপনি বেরিয়ে চলে গেছেন। সেটার ব্যাপারে আজকে এখানে যদি আপনি একটু প্রকাশ করতেন কেন আপনি ইন্নালিল্লাহ পড়েছেন, এবং আপনার কাছে কি মনে হচ্ছে বর্তমান সরকারের যে ভূমিকা COVID-19 নিয়ে, যে শামীম ওসমান একটা এক্সেপশনাল ব্যাপার। উনি সরকারকে, আমি মনে হয় না যে উনি সরকারকে কেয়ার করেছে। ওনার ব্যক্তিগত উদ্যোগ যেগুলি নিয়েছে এগুলি কোনো এমপিকে আমি দেখিনি, সারা বাংলাদেশ দেখেছে। উনি সরকারকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে, কারণ ওনার নিজের এলাকার মানুষকে উনি
সুতরাং ওনাকে বাদ দিয়ে আসুন। আর বাকি বাংলাদেশের যে পরিস্থিতি, একে আপনার কি মনে হয়, এতে করে কি আমরা সামনের সংকটে কোন দিকে যাচ্ছি? আমরা খুব প্রচন্ড ভয়ের মধ্যে আছি। আমার কুমিল্লার এলাকাতেও কিন্তু প্রতিদিন স্প্রেড হচ্ছে। আপনারা বিরোধী দল থেকে কি ধরনের ভূমিকা রাখছেন এসব ব্যাপারে? একটু লম্বা হয়ে গেছে প্রশ্নগুলি, প্লিজ হারুনুর রশিদ। জি ধন্যবাদ। আমি শামীম ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সংযুক্ততা আমাকে এবং শামীম ভাইকে এখানে সংযুক্ত করেছেন। আজকে আসলে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে যে আলোচনার আয়োজন করেছেন, আমি এই কথাগুলো বললে হবে সরকারের সমালোচনা বিরোধিতা। আর শামীম ভাইয়ের হচ্ছে পারিবারিক ভাবে ঐতিহ্যগত ভাবে একেবারে দাদা বাবা এবং নিজের সে ব্যক্তিগত ভাবে একেবারেই সরাসরি বঙ্গবন্ধুর একজন সৈনিক। সুতরাং পার্লামেন্টে যে কয়জন আজকে বর্তমানে এখন যারা আওয়ামী লীগের সদস্য, তাদের মধ্যে নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে শামীম ভাইরা পারিবারিক ঐতিহ্যগত ভাবে একেবারে তাদের শিকড় মাটিতে গাড়া রয়েছে। প্রতিষ্ঠাকালীন শক্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন পরিবার, জি, যারা যতটা শক্তভাবে এই কথাগুলো বলতে পারবে বা মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলো অ্যাড্রেস করতে পারবে, এটা অনেকেই বলবে না। ওনাদের হারানো চাওয়ার পর কিছু না, তাই ওনারা বললে সত্য কথাটাই বলবে। যে কারণে কিন্তু শামীম সাহেব আজকে মানুষের কাছে আলোচিত ব্যক্তি হয়েছে, এই কারণেই যে দুঃসময়ে যে কথাগুলো বলছেন সত্য কথা হচ্ছে, যে কারণে স্বাভাবিক কারণেই এই কথাগুলো ভাইরাল হচ্ছে, মিডিয়াতে যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে পার্লামেন্টে আমি একমাত্র বিরোধী দলের সদস্য। এখানে ধরেন জাতীয় পার্টি এরা তো মহাজোটের শরিক, এবং তারা স্বাভাবিক কারণেই বক্তব্য রাখার সময় সামান্য কিছু সমালোচনা করে গা বাঁচিয়ে পড়তে হয়। আর আমাকে সত্য কথাগুলো বলার জন্য যে স্বাভাবিক কারণেই আপনার এইটা যারা বিরোধী সদস্য শ্রোতা বা এই সংকটে তারা স্বাভাবিক কারণে আমার কথাগুলো হয়তো করে। এখানে যে বিষয়টা এসছে আপনার যে করোনা ভাইরাস, আপনার শামীম ভাই যেটা বলল, আল্লাহ পাক কোরআনে যে আমি আযাবের যে ঘটনাগুলো বিস্তৃতভাবে পড়েছি, কোরআনের এই আযাবগুলো আল্লাহ পাক কর্তৃক যে সমস্ত অঞ্চল ভিত্তিক ছিল, এলাকা ভিত্তিক ছিল, বিশেষ করে কিছু কিছু শাসকদের উপর, ফেরাউন, নমরুদ, হামান, এই সমস্ত শাসকদের যারা অত্যন্ত জালেম, এবং কোরআনে বিশেষ করে ফেরাউনের বর্ণনাটা বেশি এসছে যে তাকে জালেমদের শ্রেষ্ঠ জালেম বলা হয়েছে। আর এছাড়াও কিছু কিছু গোত্রের উপর এসে যারা নবীদেরকে হত্যা করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, সেই সব গোত্রের উপর আল্লাহ আযাব নাযিল করেছে। কিন্তু এবার আপনার হ্যাঁ এই সময় আযাবটা এসছে কি একেবারে গোটা বিশ্বব্যাপী, এবং বিশ্বব্যাপী আসার পিছনে দেখেন এই কারণগুলো যাতে ইসলামিক দৃষ্টিতে আমরা বিশ্লেষণ করি। আজকে আল্লাহ, জমিনটা আল্লাহ, এখানে এই গোটা পৃথিবীর মালিক কিন্তু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক। এখানে আমরা কে কোথায় বাস করছি, আমরা বাংলাদেশে করছি, ভারতীয়রা ভারতে করছে, ব্রিটিশে করছে। এখন আপনি রোহিঙ্গাদেরকে আপনি মায়ানমার থেকে প্রায় 10-15 লক্ষ রোহিঙ্গাকে আপনি বিতাড়িত করে দিলেন, নির্যাতিত করলেন, নিপীড়িত করলেন, হত্যা করলেন। এখন এইটা সংকট নিরসনের জন্য আজকে সারা আন্তর্জাতিক বিশ্ব কেউ কিন্তু আপনার এই ব্যাপারে এগিয়ে আসছে না। আপনারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, নীরব। চীন আমাদের কাছে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে, তারা কোনো সমাধান করছে না। ইসলামিক বিশ্ব, তারা কিন্তু সবাই মুসলমান, এখানে ইসলামিক বিশ্ব কিন্তু এ ব্যাপারে ঐক্যবদ্ধ ভাবে যে 15 লক্ষ মুসলমান তারা বিতাড়িত হয়েছে, তাদেরকে হয় তাদের রিলিফ দাও, তাদের পুনর্বাসন করো, তাদের দায়িত্ব নাও, তারাও কেউ কিছু নিচ্ছে না। এই যে একটা, শুধু এখানে না, সারা মধ্যপ্রাচ্যে বলেন, সারা ইউরোপে বলেন, বিভিন্ন জায়গায়। আজকে ইউরোপে আমি অনেক দেশে গিয়েছি যেখানে আজান দিতে পারে না, যেখানে লুকিয়ে নামাজ পড়তে হয়। এটা সারা বিশ্বের এই বর্তমান সমসাময়িক অবস্থা একটা মহা সংকটের মধ্যে আল্লাহ এই কারণেই সারা বিশ্বকে, রাষ্ট্র ব্যবস্থাগুলোকে আজকে শিক্ষা দিচ্ছে যে তোমরাকে এমন একটা ভাইরাস আমি দিয়েছি যেটা দেখাও যায় না, কানেও শোনা যায় না, যেটার কোনো গন্ধ নাই, যেটার কোনো রূপ নাই, এটাকে তোমরা কেমন করে নিয়ন্ত্রণ করো দেখি। এটা একেবারে আল্লাহ কর্তৃক প্রদত্ত। এটা কতদিন চলবে, এটা আমি একটা এর মধ্যে বর্ণনায় পড়েছি, 40 বছর মুসা আলাইহিস সালামের সময় তার কমকে আল্লাহ 40 বছর একটা অঞ্চলে বিভ্রান্ত অবস্থায় রেখেছিল। তারপরে মুসা নবী যখন দোয়া করলো তখন তাদের উপর থেকে সেই আযাবটা প্রত্যাহার করে নিল। বলা যাবে না যে আমরা আজকে এই আক্রান্ত হয়েছি, এটা রূপ পরিবর্তন হচ্ছে। তবে এই ক্ষেত্রে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে, পবিত্র আল্লাহ রাসূল পরিষ্কার বলছে, এটা কিন্তু বিজ্ঞানসম্মত, যে কোন এলাকায় মহামারী দেখা দিলে সেখানে তোমরা কাউকে যেতে দিবা না এবং সেখান থেকে কাউকে বেরোতে দিবে না। এটাকে লকডাউনের সায়েন্টিফিক সংজ্ঞা। এবং আপনি নিশ্চয়ই দেখবেন যে উহানে যখন প্রথম এই ভাইরাসটি আপনার চিহ্নিত হলো, একমাত্র চীন, একেবারে আমি বলবো যে বিজ্ঞানসম্মত ভাবে তারা সফলভাবে, তারা শুধুমাত্র গোটা চীনকে কিন্তু লকডাউন করেনি, শুধু উহানকে লকডাউন করেছে,
রাতারাতি তারা আইসোলেশন সেন্টার বানিয়েছে, তাদের সক্ষমতা, তাদের আর্থিক সেই আছে, রাতারাতি হসপিটাল বানিয়েছে। এবং শুধু তাই না, অ্যাপস এর মাধ্যমে ওই অঞ্চলের নাগরিকরা কে কোথায় যাচ্ছে, কোথায় কে মার্কেটে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, সমস্ত কিছু একটা তদারকির মধ্যে নিয়ে এসেছে। যার ফলশ্রুতিতে কিন্তু সেখানে ক্ষয়ক্ষতি, মৃত্যু, সংক্রমণের হারটা কমেছে এবং দ্রুত তারা নিয়ন্ত্রণ আনতে পেরেছে, যেটা আমেরিকাও পারেনি, ইউরোপও পারেনি, রাশিয়াও পারেনি, কোনো অন্য কোনো দেশই কিন্তু পারেনি এটা। তার কারণ তারা এইটা তারা পুরোপুরি পালন করছে। আমাদের দেশের ক্ষেত্রে জানুয়ারিতে যখন আপনার এই বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু হলো, যখন আমরা ডিসেম্বরে এই মেসেজটি পেলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলল যে আজকে এই ধরনের একটি ভাইরাস আজকে দেখা দিয়েছে, এটা এই ধরনের, এটার ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তখন আমাদের বিমানবন্দরগুলোতে দুটো মাত্র স্ক্যানার মেশিন ছিল, যারা বাইরে থেকে আসছে তাদেরকে দেখা যাবে, তার মধ্যে একটা নষ্ট। আমরা পার্লামেন্টে বিরোধী, আমি নিজে বলেছি, আরো কয়েকজন সদস্য বলেছে, এবং সেখানে বলেছি যে অন্তত পক্ষে যেহেতু এটা মনুষ্যবাহী রোগ, এটা মানুষ দ্বারা আপনার সংক্রামিত হচ্ছে, সুতরাং যারা বিদেশ থেকে আসছে তাদেরকে অবশ্যই আপনার পরীক্ষা নিরীক্ষায় আওতায় আনতে হবে। যদি সেখানে আইডেন্টিফাই হয় যে তার কেউ আক্রান্ত, তাহলে তাকে আইসোলেশনে নিয়ে যেতে হবে। কিন্তু আপনি সে সময় আমরা গোটা দেশ মুজিব বর্ষের একটা উন্মাদনা আয়োজন নিয়ে এত ব্যস্ত ছিলাম যে এটা নিয়ে আমরা একেবারেই ভুলে গেছিলাম। ওইখানে যে স্ক্যানার মেশিনটা নষ্ট, ঠিক করতে হবে। এবং ওখানে আপনার বিদেশ থেকে এসছে, চীন থেকে এসছে, আপনার তখন আমরা দেখছি যে আপনার স্পেনে, তখন দেখছি আমরা ইটালিতে ভয়াবহ আক্রান্ত, সেখান থেকে আমাদের দেশে নাগরিক ঢুকছে, কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, জাস্ট একটা পয়সা কুড়িয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে, চলে যাও। এরপরে যেটা সরকার যখন মার্চে আমাদের দেশে আপনার সংক্রমণের চিহ্নিত হলো যে আপনার বাংলাদেশে করোনা ভাইরাস ধরা পড়েছে, তখন যে স্টেপগুলো, সেটাও আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করিনি। গোটা দেশ লকডাউনের দরকার ছিল না। আপনার ধরা পড়েছে মাদারীপুরে, ধরা পড়েছে নারায়ণগঞ্জে, ধরা পড়েছে গাজীপুরের একটা। এখনো কি আমরা সঠিক পথে আছি? এখনো কি নিচ্ছি? না, এখনো আপনার হয়েছে কি বিষয়টা আমি বলি আপনার। এখন এইখানে তখন উচিত ছিল কি যে আপনার নারায়ণগঞ্জটাকে পুরোটাই ফুল রাষ্ট্রীয় ফুল শক্তি, আপনি সেনাবাহিনী আছে, সেনাবাহিনী একটা দক্ষ, তাদের লজিস্টিক সাপোর্ট আছে, আপনি সমস্ত শক্তিকে আমার ওই জায়গাতে নিয়োগ করা দরকার ছিল, এবং ওই জায়গাটাকে আইডেন্টিফাই করে কতগুলো আমার এরকম ধরে আক্রান্ত হয়েছে। আপনি করলেন কি, আপনি লকডাউন না, সাধারণ ছুটি দিয়ে দিলেন, ঢাকা থেকে সমস্ত মানুষ বাড়িতে বেড়াতে চলে গেল। আপনি আমার চাঁপাইনবাবগঞ্জে এই ডিক্লেয়ার হওয়ার পর 2 মাস পরে করোনা রোগী ধরা পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তো বন্ধ করা দরকার ছিল, ইকোনমিক অ্যাক্টিভিটি সব বন্ধ করে দিলেন ওখানে। দিনাজপুর বন্ধ করার দরকার ছিল, রংপুর বন্ধ করার দরকার, বা আদার্স অন্যান্য ডিস্ট্রিক্ট গুলো যেখানে করোনা ভাইরাসের কোনো সংক্রমণের কোনো খবরই নাই, আপনি সেগুলোকে বন্ধ করে দিলেন। অর্থাৎ সারা দেশের ইকোনমি কিন্তু একটা বড় ধরনের আপনি ধাক্কার মধ্যে ফেলে দিলেন। আমাকে ছুটি দিতে হতো, বলতে হতো যে না, কেউ ঢাকার বাইরে যেতে পাবে না, নারায়ণগঞ্জের বাইরে যেখানে অবস্থান করছো সেখানেই থাকতে হবে। এইটি যদি আমাদের করতে পারতাম, তাহলে এই সংক্রমণের মাত্রাটা এত ব্যাপক আকার ধারণ করতো না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিসেম্বর মাসেই বলেছে যে এটাতে আমাদের পরীক্ষার মাত্রা বাড়াতে হবে, আমাকে যারা চিহ্নিত হবে তাদেরকে আইসোলেশন। আমি আমার জেলাতে ডিসিকে নিয়ে বসলাম, ডিসিকে বলে দেখেন আমরা গরিব দেশ, আমাদের এই এখন তো আমার জেলাতে তখন মাত্র 3-4 জন আপনার সংক্রমিত হয়েছে। এখন আপনি যে যাকে আপনি আইডেন্টিফাই করে চিহ্নিত করছেন যে এই লোকটা করোনা ভাইরাস আক্রান্ত, তাকে তার বাড়িতে আইসোলেশনে বসে বাড়ির মধ্যে থাকবো। তো তার একটা আমাদের দেশের যে সামাজিক অবস্থা, এটা স্বামী ভাই তো নিশ্চয়ই একমত হবে যে আমাদের এত ঘনবসতিপূর্ণ দেশ, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগা, 2 কাঠা 1 কাঠা মাটির উপর একটা মানুষ বাড়ি ঘর করে থাকে গ্রাম। তো এক বাড়িতে একই ঘরের মধ্যে স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে সবাই বসবাস করে, এরকম পরিবারের সংখ্যা অসংখ্য। এখন আমি আমার জেলাতে ডিসিকে বললাম যে আমাদের তো এখন স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে, আমাদের এমন কোন ইউনিয়ন, এমন কোন ওয়ার্ড নাই যেখানে একাধিক স্কুল, একাধিক কলেজ নাই। তো সুতরাং স্কুল কলেজগুলোকে আপনি আইসোলেশন কেন্দ্র করে দেন, সরকারের কোনো টাকা খরচ হবে না, পরিবারের ওই সদস্যটাকে একটা রুমের মধ্যে পাঠিয়ে দেন, পরিবার থেকে তাকে খাওয়ার সাপ্লাই দিবে, পরিবারই তাকে বিছানাপত্র দিবে, শুধু ওইটা ডিসিপ্লিন রাখার জন্য একটা ভলান্টিয়ারি সার্ভিসের জন্য কিছু লোক নিয়োগ দিতে হবে। এই প্রক্রিয়া যদি আপনি শুরু, এত কিন্তু বিস্তার লাভ করতো না। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা, আমি এখানে শামীম ভাইকে ধন্যবাদ জানাবো যে এই বিষয়টা সম্পর্কে চায়না বিশেষজ্ঞরা কি বলে গেল যে আপনার করোনা রোগীদের জন্য দুটো কাজ, একটা হচ্ছে যারা খুবই মুমূর্ষু অবস্থায় চলে যাবে তাদের জন্য আপনার আইসিইউ লাগবে, আপনার মোটামুটি যারা আক্রান্ত হবে, শ্বাসকষ্ট শুরু হবে, তাদের জন্য অক্সিজেনের দরকার হবে। তো অক্সিজেন সরবরাহের জন্য কিন্তু, অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনার জন্য কিন্তু খুব বেশি টাকার দরকার করবে না। আমার উপজেলা হসপিটাল আছে প্রত্যেকটা 50 বেডের মিনিমাম, জেলা হসপিটাল গুলো এখন প্রায় 250 বেড সবগুলো হয়ে গেছে, আর আপনার বিভাগীয় পর্যায়ে তো আরো বড় হসপিটাল সব ঢাকাতে হসপিটাল গুলো আছে। আপনি অক্সিজেন সাপ্লাই জন্য মাত্র 200-300 কোটি টাকা লাগবে আপনার। এই সেদিন থেকে আমার আক্রান্ত কিছু জায়গাতে তো আছে,
আজকে দেখেন অক্সিজেনের কি হাহাকার চলছে, কি বাণিজ্য চলছে। তা আজকে হসপিটালগুলিতে অক্সিজেন সিস্টেম আমি এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। কোন জেলা পর্যায়ের হসপিটালগুলিতে কোনো অ্যাটেনশন নেই। আমি তো ঢাকা নিয়ে চিন্তা করছি, হইচই করছি। কোন জেলায় এখন পর্যন্ত কোভিড ইউনিট ব্যবস্থাপনা করা হয়নি। যেভাবে সংক্রমণের হার বাড়ছে, যদি এই গতিতে বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের সামনে খুব কঠিন একটা অবস্থা আমাদেরকে যেতে হবে। এই জন্য আপনার এখানে ১ নম্বর হচ্ছে যে স্বাস্থ্য, আজকে আমি পার্লামেন্টও বলেছি যে আজকে আমি নিজে গত ১০ দিন যাবত হেলথের, যেহেতু আমি বাড়ি থেকে বাইরে যেতে পারছি, যেতে পারে আমার বাসা থেকে খুব বেশি দূরে না হেলথ ডিজির অফিস, হেলথের ডিজির কাছে আমার জেলা সদর হসপিটালের আপনার ৫০ বেড থেকে ২৫০ বেড হয়ে গেছে। ২০০৩ সালে ১০০ বেডের জনবল আপনার অনুমোদন আছে, কোনো লোক নিয়োগ হয়নি। আপনার তারপরে মাননীয় প্রধানমন্ত্রী ১১ সালে এটাকে ২৫০ বেডে উন্নীত করেছে, অবকাঠামো কমপ্লিট হস্তান্তর হয়ে গেছে। এবং আমি ১ বছর থেকে এটা কাজটা হচ্ছে অধিদপ্তরে, স্বাস্থ্য অধিদপ্তরে, যে তার ইউনিট গুলোতে জনবল আছে কিনা। এইটা ২০০৩ সালে আপনার অ্যাপ্রুভ। স্বাস্থ্য অধিদপ্তর করে কি, তারা ওখান থেকে প্রস্তাব পাঠাবে। আমি শেষ করি, আমি স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাব পাঠাবে। আপনি চেয়েছিলেন, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ চেয়েছেন সেখানে। আমি এই কারণেই চেয়েছি যে আজকে ১ নম্বর হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরে একটা বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সবচাইতে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গান হচ্ছে হেলথ মিনিস্ট্রির সবচেয়ে বড় ডিপার্টমেন্ট হচ্ছে ডিজি হেলথ। সবচেয়ে তাদের সেক্ষেত্রে আর কোনো উপযুক্ত কাউকে আপনি সেখানে আপনার ধরেন যে সেখানে যোগ্য লোকদেরকে ওখানে নিয়োগ দিতে হবে, কমিটেড লোকদেরকে। এই দুঃসময়ে এখানে আপনার জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ দেখার দরকার নেই। যারা এই দুঃসময়ে প্রপারলি এটা কাজ করতে পারবে দায়িত্ব নিয়ে। এই যে আজকে স্বাস্থ্য খাতে অনেক বাজেটে এই অর্থ দেওয়া হচ্ছে, এই বাজেটের প্রপার ব্যবহার আপনাকে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে স্বাস্থ্যমন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আপনার এই ১.৫ বছর থেকে উনি আছে হেলথ এই মিনিস্ট্রিতে একটা বিরাট ক্রয় কেনাকাটা, মানে সবচেয়ে যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে কিন্তু নগদ কেনাকাটা হয় সবচেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশি। ওষুধ, তারপর অন্যান্য হেলথ সামগ্রী, যে সমস্ত বিছানাপত্র, এটা সেটা বিভিন্ন হাসপাতালে জিনিসপত্র যন্ত্রপাতি কেনা হয়। এখন এই জায়গায় কেনাকাটা একটা বিরাট সিন্ডিকেট বিদ্যমান। এখানে বিরাট আপনার অপচয় হচ্ছে, লুটপাট হচ্ছে, এত এত পত্রপত্রিকায় লেখা হচ্ছে। ওইখানে যদি মন্ত্রী আপনার শক্ত থাকে, শামীম ভাইকে বসাক। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, শামীম ভাই যদি ওখানে বসায়, শামীম ভাই যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি এই স্বাস্থ্য মন্ত্রক ঠিক করব, উনি যদি কোনো করাপশনের সাথে শেয়ার না করে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি। আপনি কি চান কিনা শামীম ভাই বসুক? আপনি একজন এমপি হিসেবে। অবশ্যই আমরা আমি আজকে তো বলেছি, আমি তো নাম বলতে পারবো না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপার। এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি কি চান কিনা সরকারের কাছে একজন, আপনি অবশ্যই একজন স্টেক হোল্ডার অফ দ্য গভর্নমেন্ট, আপনি অপোজিশন হন, কিন্তু আমার এটা তো ভূমিকাগুলি রেখেছে, এই ভূমিকাগুলির মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে তিনি যথেষ্ট কম্পিটেন্ট। কারণ হলো অবশ্যই শামীম ভাইরা তো হচ্ছে আওয়ামী লীগের একেবারে শিকড় থেকে তৈরি হয়ে আসা। এখন সেখানে যদি শামীম ভাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই কমিটেড, আমি আজকেই বলেছি যে কমিটেড লোককে দেন, সৎ মানুষকে দেন, যারা এই দুঃসময়ে এই সমস্ত সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত থাকবে না। আজকে আপনি কল্পনা করতে পারেন, এটা অভিযোগ হিসাবে না, কোনো সমালোচনার জন্য না, আপনি এই সময়ে আপনার যারা এই স্বাস্থ্য সামগ্রীগুলো আমদানি করেছে, মাস্ক বলেন, গ্লোভস বলেন, পিপিই বলেন, অন্যান্য সামগ্রীগুলো, এগুলো সব ভেজাল। এইটার কারণে আজকে ডাক্তাররা আপনার আক্রান্ত হচ্ছে, আজকে রোগীরা আপনার সাংঘাতিক বিপর্যস্ত হচ্ছে, সুরক্ষা যেটাকে বলা হচ্ছে। আজকে যে সমস্ত হসপিটালের পরিচালক, যে সমস্ত হসপিটালের আপনার তত্ত্বাবধায়ক, যে সমস্ত হসপিটাল দায়িত্বশীল ব্যক্তিরা, তারা কিন্তু অধিকাংশ আওয়ামী লীগের আবার, তারা এটা সমালোচনা করতে গেছে, তাদেরকে ওসি করে দিয়েছে, বদলি করে দিয়েছে। তারা বলেছে যে এগুলো প্রপার মানসম্মত নয়। তো আজকে এই জিনিসগুলো তো বাইরে থেকে আমদানি হচ্ছে। আমি আপনার কাছে আবারও আসবো, বাজেট নিয়ে আপনি অবশ্যই কিছু মন্তব্য করবেন, বাজেট নিয়ে, যে বাজেট। আমি শামীম ভাইকে এখানে বলবো যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, যেহেতু আজকে আমি এই প্রস্তাবটা উত্থাপন করেছি, হেলথ মিনিস্ট্রি সামনে কিন্তু বিরাট চ্যালেঞ্জ সবচেয়ে আমাদের হেলথ মিনিস্ট্রি। এখানে অনেস্ট এবং এখানে অবশ্যই দুর্নীতি মুক্ত এই হেলথ মিনিস্ট্রি গঠন করার জন্য সেরকম শক্ত ব্যক্তি যদি না বসাতে পারেন, আমাদের দুর্ভোগ কমবে না। এবং আমরা জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আমি আবারও আসছি। জনাব শামীম ওসমান, আপনার কাছে একইভাবে একই প্রশ্ন, যেমন একরামুল করিম চৌধুরী নোয়াখালীর এমপি, ৪ আসনের এমপি, উনি হতাশা ব্যক্ত করে বলেছেন যে কোন আজগবি উপায়ে এই স্বাস্থ্য মন্ত্রণালয় চলছে। পাশাপাশি বিরোধী দলের সবচেয়ে প্রভাবশালী সাংসদ আজকে দাবি করেছেন অথবা প্রস্তাব করতে চাচ্ছেন যেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হতে, আপনাকে যদি দেয়া হয় তাহলে আপনি অনেক ভালো করবেন। আপনার কি প্ল্যান আছে? আপনাকে যদি করা হয় স্বাস্থ্যমন্ত্রী, সেক্ষেত্রে অথবা আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী হতেন, কিভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতেন প্রথম থেকে, এবং কিভাবে করা উচিত আর কিভাবে হচ্ছে বর্তমানে? বিষয়টা হচ্ছে কি, এখন আমরা এই যে হারুন ভাই যে কথাটা বলছেন, আমি যেটা বলছি, এটা কেন বলছি,
বিকজ উই লাভ দ্য কান্ট্রি, উই লাভ দ্য পিপল। এটা কিন্তু কিন্তু এবং হারুন ভাই আমার সাথে 100% একমত হবেন। উনি বিরোধী দল করেন, হয়তো বলতে বলবেন, কিন্তু একটা জিনিস সত্য, যে শেখ হাসিনার মতো দেশপ্রেমিক এবং আল্লাহওয়ালা মানুষ খুব কম আছে। আমি 40 বছর ধরে দেখছি তো তাকে, এবং উনি আল্লাহর উপরে ভরসা করে চলেন। হারুন ভাইকে আমার একটা কারণে খুব পছন্দ হয়, ওনার সাথে আমার একটা জায়গায় খুব মিল, খুব মিল। আমি কিন্তু যখনই কোনো সমস্যায় পড়ি, আমি কোরআন শরীফ ঘাঁটি, সমাধান কোথায়। পার্লামেন্টে আমি দেখি উনি প্রায় প্রায় কোরআনের আয়াতগুলি বলেন। ঠিক আছে, আমি আর কাউকে আমার দেখিনি প্রথম এত, কথা হচ্ছে, আপনি আর হারুন ভাই দুজনে এত মিল আছে, আপনার দুজনের সাথে অনেক মিল না আছে আমি এই ব্যাপারটা। এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। দেখেন, আমি গতকাল চ্যানেলাইতে বলেছি একটা কথা, যে হারুন ভাই, আমি অবাক হই, বিস্মিত হই, যেটা হারুন ভাই বলে, ইটস ট্রু, ইট ইস ট্রু। আমি কিন্তু হতাশ হয়েছি, আরেক দিক দিয়ে কিন্তু আবার প্রচন্ড ভাবে আমি শক্তি ফিরে পেয়েছি। কিভাবে হতাশ হয়েছি? যখন আমি দেখছি যে প্রপার লোক, যেই লোকটার কাজ, সেই লোকটা কাজটা ঠিক মতো করছে না, কিংবা করতে পারছে না, কিংবা আমি আমার সাপোর্ট পাচ্ছি না, তখন আমার ভিতরে ডিপ্রেশন কাজ করছে। কারণ আমি তো জনপ্রতিনিধি, হারুন সাহেব তো জনপ্রতিনিধি, তাই না? আমাকে জনগণের কাছে আমার কৈফিয়ত দিতে সরাসরি হয়, কিন্তু জনগণের সাথে প্রশ্ন ইয়ে করতে হয়, আমরা তো কৈফিয়ত ফেস দিতে হবে না। করতে আর হয়। কিন্তু কৈফিয়ত বাদ দেন, এমপি ইলেকশন বাদ দেন, মন্ত্রী হওয়া বাদ দেন, ওগুলি কোনো ম্যাটার না। জনগণের নেতা হওয়াটা হলো সবচেয়ে বড় ম্যাটার। কত মন্ত্রী, কত উপমন্ত্রী, কত প্রধানমন্ত্রী গেল, বেসিক থিংস হলো জনগণের ভালোবাসাটা পাওয়া। আচ্ছা, সেইখানে আমি যখন একেবারেই ডিপ্রেসড হয়েছি হারুন ভাই, তখন আমি যেটা করেছি, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের জন্য আমি হাত তুলে দোয়া করি আল্লাহর কাছে, এই লোকগুলির জন্য। কে? মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর সচিব তোফাজ্জল সাহেব, মাননীয় প্রধানমন্ত্রীর PS1, আমাদের ইভেনচুয়ালি যার এটা কোনো দায়িত্বই না, একেবারেই দায়িত্ব না, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষার দায়িত্ব আছে, SSF এর চিফ ব্রিগেডিয়ার মেজর জেনারেল মুজিব, গোয়েন্দা সংস্থাগুলির প্রধানরা। আমি যখন না পেরে তাদের কাছে ফোন করেছি, এই শুধুমাত্র এই নারায়ণগঞ্জ হাসপাতালের ব্যাপারে না, কিন্তু একটা রোগী ভর্তি করার ব্যাপারে, কিংবা হোয়াট এভার ইট ইজ, একটা সেকেন্ডের জন্য এই লোকগুলি বিরক্ত হয়নি। কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু 18-19 ঘন্টা কাজ করেন, এর সাথে থাকা যারা, তাদের জন্য কিন্তু স্টিম রুলার। কিন্তু আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি, ওনাদের তো নারায়ণগঞ্জ কিংবা এই হারুন ভাইয়ের এলাকা কিংবা আরেকটা কোন নির্দিষ্ট এলাকাকে নিয়ে ওনাদের চিন্তা করার সাবজেক্ট না। ওনাদের সাবজেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী যা চিন্তা করছেন সেটাকে বিস্তার, ওইটাকে মানে ইমপ্লিমেন্ট করা। কিন্তু এই ভদ্রলোকরা 48 ঘন্টা সময় আমার কাছে নিয়েছিলেন। আল্লাহ রহমতে হারুন ভাই, 48 ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জে আইসিইউর বেড গেছে। 48 ঘন্টার মধ্যেই, আপনি ক্যান ইউ বিলিভ ইট, আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি যে প্রবলেমগুলি কোথায় হচ্ছে। যেমন ধরেন, জি, দুই শামীম ভাই, আমি আপনাকে একটু একটা সেকেন্ডের জন্য যদি স্টপ, মানে একটু পজ দেই আপনাকে, আপনি কিছু মনে করবেন না হারুন ভাই। আমি এই মুহূর্তে একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই দর্শককে আমি তার থেকে একটু প্রশ্ন নিয়ে আবার আপনার আলোচনায় ফিরে যাব। দর্শক, আপনি কি ভাইয়া, শুনতে পাচ্ছেন? সাগর ভাইয়া, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। জি জি, বলুন আপনার নাম কি এবং আপনি কোথা থেকে জয়েন করেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে ফোন দিচ্ছি, আমি জান্নাত। জি জি, বলুন বলুন। ভাইয়া, আমার আমার বাচ্চা, বুঝছেন, আমার একটা মেয়ে এখন যে পিজি আপনার কথা হাসপাতাল। শুনতে পাচ্ছে, দুজন অতিথি আছেন আমাদের কাছে, মাননীয় সংসদ সদস্য জনাব শামীম ওসমান এবং হারুনুর রশিদ। জি, আপনি বলুন। শামীম ভাই আর হারুন ভাই, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি। আমার বাচ্চাটা কি হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে। এখন আমি ওরে পিজি হাসপাতাল ভর্তি করছি, এখন অনেক টাকার বিষয়। এখন আমি এত টাকাও জোগাড় করতে পারতেছি না আমার বাচ্চাটারে। আর আমার বাচ্চাটা মনে করেন, আমি ট্রিটমেন্টও মানে এখন ধরতেছে না, করোনা বলতেছে পরীক্ষা কইরা তারপরে নাকি ওর ট্রিটমেন্ট ধরবে। এখন আমি ওর ট্রিটমেন্টও পাইতেছি না। এখন আজকে নিয়ে গেছি, আজকে ওখানে শরীরে থেকে বিদ্যুৎ নিচ্ছে, নিয়ে পরীক্ষা করছে, করার পরে এখন বাসায় দিয়ে দিছে, বলছে কালকে নাকি রক্ত পড়বে ওর শরীরে। এখন ভাইয়া অনেক টাকা পয়সা দরকার। এখন ভাইয়া আমি বাচ্চাটা নিয়ে কি করুন ভাইয়া? আপনি না, যদি টাকা আমার পয়সা সেটা ব্যাপার, সেটা আলাদা জিনিস। আপনি ভর্তি করাতে পেরেছেন কিনা? না ভাইয়া, এখন আমি কোনো কিছু করতে পারতেছি না ভাইয়া। আমি তো মাধ্যমিক ঘরের মানুষ ভাইয়া। আপনার কি এখন আপনার প্রয়োজন কি এখানে? আপনি কেন আসছেন, মানে কি কি চাচ্ছেন? যে আমার বাচ্চাটার ওখান থেকে যদি আমি ভালো একটা চিকিৎসা পাইতাম তাহলে আমি খুবই ভালো হইতো ভাইয়া। আপনাদের কাছে আচ্ছা, আপনি হসপিটালে চিকিৎসা চাচ্ছেন। জি শামীম ভাই, আপনি আপনার কাছে একটু যদি কোনো উপদেশ থাকে। আমি আপনার মাধ্যমে আমি সাইফুল সাগর সাহেবকে ধন্যবাদ জানাই। শুরু হওয়ার 1 মিনিট আগে যখন উনি আমাকে এই অনুষ্ঠানে সংযোগ দিয়েছেন, তখন আপনার ব্যাপারটা আমাকে জানিয়েছেন।
আমি হারুন ভাই আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনার বাচ্চাকে সুস্থ করে দেন, কিন্তু রোগটা হ্যাঁ খুব ভয়াবহ রোগ। এই হ্যাঁ রোগটার ভাইয়া। চিকিৎসা সারা পৃথিবীতে এই রোগটার খুব ভয়াবহ রোগ। তারপরেও আল্লাহ চাইলে সবাই সুস্থ হতে পারে। আমি হ্যাঁ ইতিমধ্যেই ভাইয়া। আপনার টেলিফোন নাম্বারটা উনি আমাকে পাঠিয়েছেন। আমি আমার হ্যাঁ ভাইয়া। নাম্বার থেকে আপনাকে এই অনুষ্ঠান শেষ আমি অলরেডি একটা মিস কল দিয়েছি। ওই মিস হুম কলটা দেখে আমার টেলিফোন নাম্বার হলো 01977727779। আপনি এটা দেখে আপনার মেয়ের নাম এবং আপনার নাম ঠিকানাটা আমাকে পাঠিয়ে দিবেন। আমি অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজি হেলথের সাথে কথা বলেছি। আপনার বাচ্চার চিকিৎসার জন্য ওনারা ব্যবস্থা নেবেন। এরপরেও যদি কিছু দরকার হয়, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, আপনারা যদি আমাকে এটা ব্যবস্থা করে দেন ভাইয়া, ঠিক আছে, আমার বাচ্চাটা আপনি চিকিৎসা আপনি পাই কথা তো। বলবেন, শামীম ভাই আপনার সাথে কথা বলবেন। ধন্যবাদ, আমি ধন্যবাদ আসার আমি জন্য। টেলিফোন জি শেষ করি কথা বলছি আপনার সাথে। এটা অনুষ্ঠান শেষ করে আল্লাহ যদি আমার বাচ্চার আগে কথা বলছি, জি আপনি নিশ্চিন্ত থাকেন। হ্যাঁ হায়াত মতের মালিক আল্লাহ, আমরা যতটুকু সাহায্য করার করবো ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন জান্নাত। ধন্যবাদ। জি হ্যাঁ শামীম ভাই, আপনার যে প্রসঙ্গে আপনি ছিলেন। জি, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই লোকগুলি রাতে 10টা 11টা 12টা একটা সময় ফোন করেছি, বাট ওনারা যে কথাটা বলেছেন দে ডিড দেয়ার জব। আমার নারায়ণগঞ্জে আইসিইউ এসছে। হারুন ভাই কিডের প্রবলেম, কি মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। আমি টেলিভিশন ওপেন বলেছি, আমি টেলিভিশন ওপেন বলেছি। হ্যাঁ, মিডিয়াতে এসছে, মিডিয়া তো এসছে। হ্যাঁ 30,000 কিড। হ্যাঁ, তো ওনার 10,000 কিড হচ্ছে ইয়েলো, আর এটা ওই যে মেশিনটার মধ্যে ব্যবহার করা হয়। নারায়ণগঞ্জের মানে যে কিটটা এটা ইয়েলো কিট ব্যবহার হয়। ওয়ার্ক অর্ডার দিয়েছে কন্ট্রাক্টরকে 30,000 কিট, এর মধ্যে 20,000 রেড অ্যান্ড 10,000 ইজ ইয়েলো। বাট এটা তো তাকে তো ওইভাবে সাপ্লাই দিতে হবে। আমি বলি নাই সে চুরি করেছে, সে কিন্তু 30,000 কিটই দিয়েছে, বাট রেড দিয়ে দিয়েছে। প্রবলেমটা কি হলো, 4 দিন ধরে ওটা বন্ধ হয়ে গেল। আমি জানালাম, আল্লাহ দিদি সাহেবও সহযোগিতা করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু ভালো অফিসার আছেন, সবাই খারাপ না, অনেকেই ভালো। ডাইরেক্টর হসপিটাল আছেন, এখন যে সিএমএসডি তে বসানো হয়েছে আমি তাকে পার্সোনালি চিনি। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পার্সন ইন বাংলাদেশ। উনি এখন ডিরেক্টর হিসেবে আছেন, আগে নরসিংদী ডিসি ছিলেন, এখন অ্যাডিশনাল সেক্রেটারি। তো বসছেন। প্রবলেমটা কি হচ্ছে আমি একটু বলি। খাদ্য, প্রথম যখন লকডাউন হলো, খাবার সংকট। আমার সাথে যে দ্বিমত হয়েছে, আমি স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে বিপক্ষে কথা বলেছি বোধহয় সবার আগে বাংলাদেশে। তো উনি আমাকে ফোন করলেন যে আপনি আমার বিপক্ষে বললেন কেন? বললাম যে আমি কি বলবো তাহলে আপনাকে, আমার এলাকার মানুষ প্রবলেম করেছে। আমার কাছে তো আমার এলাকার মানুষই আমার বাংলাদেশ, আমার কাছে তো এটি আমার দেশ। হারুন ভাই সারা বাংলাদেশের জন্য কথা বলবে, কিন্তু ওনার যে মহল্লা, ওনার যে এলাকা, ওনার যে এলাকার মানুষ নির্বাচিত করেছে, ওইটাই কিন্তু ওনার কাছে কিন্তু বাংলাদেশ। আপনি তো সারা বাংলাদেশের শামীম ওসমান। না, আমি একটু কথা বলতে চাচ্ছি। তো আমি যেটা বললাম যে মানুষ কষ্ট পাচ্ছে, স্যাম্পল কালেক্ট আমরা করব, অ্যাম্বুলেন্স আমরা দিব, সমস্ত ডাক্তারদের থাকার ব্যবস্থা আমরা করেছি নারায়ণগঞ্জ ক্লাবে, নার্সদের থাকার ব্যবস্থা করেছি, খাওয়ার ব্যবস্থা করেছি, সবকিছু করছি। আপনাদের তো জিজ্ঞেস করা দরকার যে কিছু সমস্যা আছে কিনা, জিজ্ঞেস করছেন না কেন? সো আমি এটাকে প্রোটেস্ট করেছি। বাণিজ্য মন্ত্রী টিপু ভাই হিজ এ চমৎকার মানুষ, আমি তাকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন। উনিও করোনা আক্রান্ত হয়েছেন। আমার সাথে এখানে দ্বিমতটা হয়েছে কি, আমি যেটা বলতে চেয়েছিলাম, যেটা হারুন ভাই বললেন, দেখেন আমার যেই কয়জন লোকের মৃত্যু করোনায় হওয়ার কথা, সেই কয়টা লোকের মৃত্যু হবেই হবে। হারুন ভাইয়ের যদি হওয়ার কথা, আল্লাহ মাফ করুক, হবে। আমারও যদি হওয়ার কথা হয়, হবে। এইখানে 1 সেকেন্ড পৃথিবীর কেউ প্রিন্সেস চার্লসেরও হয়েছে, আমাদের পৃথিবীর মধ্যে অন্যতম একটা ভালো পলিটিশিয়ান আমাদের ট্রুডোর ওয়াইফেরও হয়েছে। কিন্তু ওনারা তো নিশ্চয়ই অনেক বুঝে শুনে চলেছেন, যার হওয়ার তার হবে, মৃত্যু যার হবে। কিন্তু অসুস্থতার ব্যাপারে কিন্তু, নাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না কি, আল্লাহ রসুল বলেছেন যে এলাকায়, যেটা হারুন ভাই বলেন, যে এলাকায় মহামারী হয় সে এলাকায় কেউ কোথাও যাবে না, আর মহামারী এলাকায় কেউ লোক ঢুকবে না। শুধু তাই নয়, এই কথা বলতে সবাই ভয় পাওয়া শুরু করলো যে মসজিদে যাবেন না কেন। আরে বাবা, সব মুসলিম খেয়ে যাবে। ওয়াই? আল্লাহর রসুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে নির্দেশ দিয়েছেন, হাদিস আছে বুখারী শরীফে, যে মুয়াজ্জিনকে বলা হয়েছে, মুয়াজ্জিন সাহেবকে তুমি আজান দেওয়ার পরে বলবে কি, কোনো ভাইরাস না, যখন অতিবৃষ্টি হবে অথবা ঠান্ডা পড়বে, মানুষ যাতে বাসায় নামাজ পড়ে, মানুষ যাতে বাসায় নামাজ পড়ে। মসজিদে বসলে আল্লাহকে পাবো, বাসায় পড়লে আল্লাহকে পাবো না, এটা তো হতে পারে না। তো এই জায়গাগুলি তো ভয় পেল। আমার যেটা প্রস্তাব ছিল হারুন ভাই, সেটা ছিল যে যখন বন্ধ দিয়ে দিল, এই যে এই 2-3 কোটি লোক, এরা কিন্তু চলে গেছিল যার যার এলাকায়। এই চলে যাওয়ার পরে
এই 15 দনা খাবার ধান্দা করে, হ্যাঁ সরি আমি একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, 15 দনা পাওয়ার আশায় কিছু কিছু লোক এই কাজটা করলেন। কি করলেন? আবার কল করে বসলেন। এটা কিন্তু ব্যবসায়ীরা কল করেছে একজন। আমি তাকে পার্সোনালি রেসপেক্ট করি, বুঝে করুক আর অবুঝে করুক, করেছেন কিন্তু বিজিএমএর প্রেসিডেন্ট করেছেন। তো আমার কথা ছিল নো, এপ্রিল মাসের বেতন তুমি মালিক পয়সা কামাও নাই। আমি জাহাজে ব্যবসা করি, আমার জাহাজ 4টাই বন্ধ, 2-3টা বন্ধ হয়ে পড়ছিল। আমি কিন্তু অন্যবার বোনাস দিয়ে ঈদে 1টা, এবার দিয়েছি 2টো। আমার কোম্পানি বলছে স্যার 2টো দিবেন কেন? আমি বিকজ হি ইজ ইন প্রবলেম, 2টো দাও। এটা বলা উচিত না, বাট এটি তো মনুষ্যত্ব, এটি তো মনুষ্যত্ব, মানুষ তো মানুষের জন্য। সেইখানে যদি সরকার এপ্রিল মাসে মালিক এপ্রিল মাসে দিবে, সরকার মে মাসে বেতন দিয়ে দিবে, ঈদ পর্যন্ত সব বন্ধ থাকবে, এই টাকা ফ্রি হবে না, এটা জনগণের টাকা, ফ্রি হবে না। 4 মাস পর্যন্ত সময় দেওয়া হবে গার্মেন্টস কিংবা ফ্যাক্টরি খোলার পরে, যে ইউ হ্যাভ টু রিটার্ন মি। 4 মাস পর্যন্ত 0% ইন্টারেস্ট। 4 মাস পরে যদি দাও ইউ হ্যাভ টু গিভ 14% ইন্টারেস্ট। এই 2.5 কোটি 3 কোটি মানুষ কিন্তু গ্রামে চলে যেত। গ্রামে কিন্তু যার নাই তারও থাকার জায়গা আছে। শহর কি হচ্ছে? আমার এলাকা আমি দেখছি সকালবেলায় যে বিছনায় 1 শ্রমিক ঘুমায়, রাতের বেলায় একই বিছনায় 1 শ্রমিক ঘুমায়, কারণ ডে শিফট নাইট শিফটে কাজ করে। তো এই যে প্রবলেমটা, এখানে আমরা একটা সমস্যায় পড়েছি। যাই হোক, আমাদের ভয় পেলে চলবে না, কিন্তু সবচেয়ে বড় প্রবলেমে পড়েছি কোথায়? এইখানে খাদ্য, বিলিভ মি, আমি 100% তো কোনো জিনিস পৃথিবীতে হয় না। আমি আমার এলাকার সহ আশেপাশের এলাকা যদি বলতে পারি 99% মানুষের ঘরে খাবার পৌঁছেছে, টাকা পৌঁছেছে। প্রধানমন্ত্রীরা খুব চমৎকার ভাবে মেনটেন করেছেন। কিন্তু আমি খুব অবাক হলাম, মানুষ কিন্তু উদাসীন থাকলেন, সচেতন হলেন না। একটা পর্যায়ে দিয়ে দোকান একটু খোলা হলো ঈদের আগে, ওমা ঝাঁপিয়ে পড়লো মানুষ, মনে হলো। এবং আমি এখনো দেখছি আমার এলাকায় যখন যাই, আমার সেটা কাছে কি মনে হয় আপনি শামীম ভাই, আপনি মনে করেন না সেটা কি বাস্তবতার নিরিখে কিভাবে আপনি দেখছেন সেটাকে? কারণ মানুষ তো খেতে তো পারবে। আপনারা বা কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা ফিক্সড কোনো তাদের উপার্জনের কোনো অথবা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য কোনো সাপোর্ট দিয়েছেন? আমি আপনাকে রিয়েল কথা বলি, যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল। দেখেন, বাংলাদেশের খাদ্য আর কানাডিয়ান খাদ্যের মধ্যে তফাৎ আছে, কিন্তু বাঙালির খাদ্য কি? বাঙালির খাদ্য কিন্তু এই রোজার মাসটা আমি পুরো কি খেয়েছি রাতের বেলায়। আমি কিন্তু গ্যাসের প্রবলেমের কারণে আমি আগে খেতাম না। হ্যাঁ, আমি পানি দিয়ে ভাত খেয়েছি, পানি দিয়ে ভাত, একটা পেঁয়াজ, মাঝে মধ্যে একটা ডিম ভাজা করে খেয়েছি। কেন? পেটটা ঠান্ডা থাকে, পেটটা ভরা থাকে সারা রাত। হ্যাঁ, সো বাঙালি খাওয়া কিন্তু খুব সহজ। আপনি একটু ভাত মাখালেন, পানি দিলেন। আগেকার দিনে কৃষক কি খেত? ভাত, পানি, একটা পেঁয়াজের মধ্যে বাড়ি দিয়ে পেঁয়াজটা ভেঙে খেয়ে নিত। খাদ্য দেওয়া হয়েছে। এমনকি আমি মজার ব্যাপারটা হচ্ছে, আমি দেখেছি আমার নির্বাচন এলাকায় একজন এতবার পেয়েছে যে চাল নিয়ে, আলু টালু এগুলো নিয়ে আবার বেচে আবার আমার একটা লোক পাঠিয়েছে, জিজ্ঞেস করতো ওকে বেচছে কেন? বলছে বেচতেছে এই কারণে, অনেক জমে গেছে বাসায়, একটু মার্কেটে যাবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। বাট সমস্যা যেটা হচ্ছে, সরকার বলছে, সাংবাদিক বলছে, বিরোধী দল বলছে, আমরা বলছি, সবাই বলছে, মানুষ উদাসীন হচ্ছে। কিন্তু সমস্যা যেখানে হচ্ছে, এই বাহাদুরদের জন্য, এই বাহাদুররা বাহাদুরি দেখাচ্ছেন ঠিকই, বাট প্রবলেম ইজ দ্যাট যে এই বাহাদুর যখন তার কারণে কিংবা তার বাবার মৃত্যু হচ্ছে, মার মৃত্যু হচ্ছে, সন্তানের মৃত্যু হচ্ছে, হারুন ভাই কত প্যাথেটিক যে ওই লাশ কেউ ধরছে না, মর্মান্তিক, খুবই মর্মান্তিক। লাশ ধরছে না। এটার নামই হলো ইয়ানাফসি। এটা আমার স্ত্রী পরিচালনা করেন উনি। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের বর্ণনা যেটা বলেছে। আমি স্যালুট দেই নারায়ণগঞ্জের সাংবাদিকদের কাছে, তারা আমার খাবার পৌঁছেছে। পুলিশকে আমি স্যালুট দিই। পুলিশ আজকে মানবতার পুলিশ হয়েছে। এভরি সেক্টর কাজ করেছে, প্রশাসনের প্রত্যেকটা সেক্টর কাজ করেছে। বিএনপি, আমার এলাকায় কোনো বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু নাই, সবাই কাজ করেছে। এমনকি হারুন ভাইদের একজন সিনিয়র নেতা, ম্যাডামের উপদেষ্টা, আরেকটা টক শোতে ছিলাম, ফোন করে আমাকে বললো, একসময় আমাদের দল করতেন, আমাদের প্রেসিডেন্ট স্বামী, আমার এলাকাতে আমি দিতে পারছি না ভাই। আমি কিন্তু ভাই আমার তো জান যায় অবস্থা, কিছু টাকা দাও। আমি সাথে সাথে টাকা পাঠিয়েছি। আমি জানি যে ওনার এলাকার মানুষকে দিবেন, কারণ ওই বিশ্বাস আমার আছে। হ্যাঁ, সো বিকজ আমি যেটা করছি কিংবা হারুন ভাই যেটা করছেন, উনি বারবার কোরআন হাত দিচ্ছেন, আমি দেখছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি ওনাকে পছন্দ করি এবং দোয়া করি আল্লাহ যাতে ওনাকে আরো ভালো রাখুক, আরো রহমতের তলে রাখুক। আমি একটা জিনিস বিশ্বাস করি, অনেকে মনে করছেন যারা দুর্নীতি করছেন, ও ভাই মরবেন না, করোনা ভাইরাস চলে গেলে বেঁচে থাকবেন, কিভাবে পয়সা কামাচ্ছেন। অনেক দুর্নীতিও কিন্তু হয়েছে শামীম ভাই, সেগুলোকেও আপনারা কিভাবে? জি, আমি ওইটাই বলছি, আফটার দ্য ডেথ যখন জিজ্ঞেস করা হবে কার জন্য করলা, কার জন্য করেছেন,
তখন কিন্তু বলবে আমার ছেলে মেয়ে, আমার মা, আমার ভাই সবাই বলবে যে আমরা তোমাকে চিনি না। দেখেন আমি এমন একটা পরিবারের ছেলে যেই পরিবার, হ্যাঁ, ব্রিটিশ আমলে রোলস রয়েস গাড়ি কিনা। বাট হারুন ভাই, ইট ইস ট্রু, 75-এর পরে আমার আব্বা যখন জেলে, বড় ভাই কাদের বঙ্গবন্ধু হত্যার প্রতিশ্রুতি চলে গেলেন, মেজু ভাই সেলিম ওসমান এমপি, হারুন ভাই চিনেন, বিকিমির প্রেসিডেন্ট, এই ভাইটাকে ধরে নিয়ে গেল বঙ্গবন্ধু হত্যাকারীরা। সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, ওর বুকের ভিতরে 42টা ছিদ্র করা হলো। আমরা তখন 75, 76, 77, 78, 79 একবেলা ভাত খেয়েছি, একবেলা খাইনি, 2 বেলা খাইনি, 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারিনি। সো এই মানুষ যখন আমাদের বাড়ি, যেটা আমার দাদার দেওয়া আমার মাকে গিফট, সেই বাড়ি কিন্তু আমার বাবা আমাদের জন্য রেখে যান নাই। কি 0, 0, 0, 0, এই 3টা জিরো রেখে গেছেন, শুধু দিয়ে গেছেন কি সততাটা। এবং এই জন্য 1 মায়ের 3 ছেলে আমরা এমপি হতে পেরেছি। যদি আমাদের বাড়ি নিলামে হয়ে গেল জিয়াউর রহমান সাহেবের আমলে, হ্যাঁ, আমার বাবাকে মন্ত্রী হওয়ার দিয়েছিল, আমার বাবা হন নাই। সেই দিন আদমজি, চিত্তরঞ্জন, লক্ষ্মীনারায়ণ, ঢাকেশ্বরী মিলের শ্রমিকরা 1 টাকা করে চাঁদা দিয়ে আমার বাড়িটা ছুটি দিয়েছিল। তা আমার বাবা মৃত্যু আগে বলেছিলেন, তোমরা কিন্তু আমার বাড়িতে থাকো না, শ্রমিকের বাড়িতে থাকো। সো যা কিছু করছি, আমার বিশ্বাস এই ব্যাপারে হারুন ভাইয়ের সাথে আমার 100তে 100 মিলবে। যা কিছু করছি আল্লাহকে খুশি করার জন্য করছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমি 22টা বছর ধরে তাহাজ্জুদ পড়ি ডেইলি। আমি এটা বলা ঠিক না, তারপর বলতেছি, নিজেরটা বলা উচিত না। 70-80 রাকাত নফল নামাজ আমি বেশি পড়ি। যখনই বিশ্বাস করেন, একটা করে রুগী ভর্তি করাচ্ছি, 2 রাকাত, এই যে কালকে এই ছেলেটাকে, মহিলাকে যদি ভর্তি করাতে পারি, 2 রাকাত শুকর এখন কি অবস্থা শামীম ভাই আপনাদের নারায়ণগঞ্জে? কি এখন নিম্নমুখী নাকি এখন আগের মতোই আছে? এখনো নিম্নমুখী। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আল্লাহর উপরে ইয়াকিন রাখি, আল্লাহর উপরে বিশ্বাস রাখি। লক্ষ লক্ষ মানুষ এদেশে যারা ধর্মান্ধ না, কিন্তু ধর্মকে ভীরু, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে। আল্লাহ তো আমাদের বন্ধু। আপনার কাছে আবারও আসবো জি, আপনার কাছে আবারও আসছি। আমাদের বিপদ কেটে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। জি, আবারও আসছি আপনার কাছে শামীম ওসমান। আপনি আপনার পরিবার সেই 100 বছর আগে আপনারা কুমিল্লা থেকে মাইগ্রেট হয়েছিলেন নারায়ণগঞ্জে। আপনার দাদা উসমান আলী তৎকালীন সময়ে উনি তো বিশাল রাজনীতিবিদ ছিলেন, আপনার বাবা রাজনীতিবিদ ছিলেন শামসুর জোহা সাহেব। ওনারা দুজনেই মুসলিম লীগ, পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সময়কার তারা সদস্য। যাই হোক, আপনাদের বিশাল রাজনৈতিক ইতিহাস আছে পারিবারিক ভাবে। কিন্তু কুমিল্লা, আমিও কুমিল্লার ছেলে, এই কারণে আপনাকে ব্যক্তিগত প্রশ্ন, কুমিল্লাটাকে মনে রেখেছেন কিনা, আর কুমিল্লাতে কি আপনি এখনো কি কুমিল্লাতে কি যান কিনা, এবং কুমিল্লাতে কোথায় বাড়ি ছিল আপনাদের? এবং কুমিল্লাতে কিন্তু মানুষ মরছে, ব্যাপকভাবে মরছে। এবং আপনাকে আরেকটা কথা বলি যে বর্তমানে কুমিল্লাতে আমাদের সেই অর্থমন্ত্রী মহোদয়ের বাড়িতেই কিন্তু অনেক করোনা রোগী পাওয়া যাচ্ছে, এটা পত্রিকাতেও এসছে। কিন্তু এইসব ব্যাপারে যে চিকিৎসা করার যে ব্যাপারটা, আপনি যেটা আইসিইউ কে খুব করে নিয়ে নিলেন, কুমিল্লাতে সেরকম ব্যবস্থা নাই। আপনার জেলা ব্যতীত আপনি তো সারা বাংলাদেশের শামীম ওসমান, অন্যান্য জেলাতে যে সংকটগুলি যাচ্ছে সেগুলোকে আপনি কিভাবে, সেই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে অবশ্যই আসবো। আপনি একটু এবার পরবর্তীতে আপনি প্রশ্নটা করবেন। আমি একটু ব্যতিক্রম প্রশ্নে যাচ্ছি হারুনুর রশিদ আপনার কাছে। আপনি তো প্রভাবশালী একজন এমপি এবং একমাত্র সাউন্ড এমপি বলা যায়, যে বিরোধী দল থেকে আপনি সংসদে কথা বলছেন, যে অভিষ্ট লক্ষ্যে আপনারা সংসদে মাননীয় প্রধানমন্ত্রী খুব প্রিয় এমপি। সেখানে তো বললাম, এই প্রভাবশালী এমপি যদি প্রস্তাব করেন তাহলে হয়তো সঠিক স্বাস্থ্যমন্ত্রী সঠিক দায়িত্বে আসার একটা সুযোগ তৈরি হবে আশা করি ইনশাআল্লাহ। এবং এই প্রস্তাব, আজকের প্রস্তাবটি আমি মনে করি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রস্তাবটি, যেটা সুন্দর প্রস্তাব দিয়েছেন, সেটা উনি সংসদেও আহ্বান জানাবেন, প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান করছি। যে জনাব হারুনুর রশিদ, আপনার কাছে যে প্রস্তুতি, অভিষ্ট লক্ষ্যে আপনারা সংসদে যোগদান করেছিলেন অনেক নাটকীয়তার সাথে, সেই লক্ষ্যটা কি পূরণের পথে কিনা, বা আপনারা কতটুকুই বা অর্জন করতে পেরেছেন? করোনাকালীন সময়ে কিন্তু আপনারা সংসদে যাচ্ছেন, সুতরাং রাজনীতি কিন্তু চলছে, করোনার পাশাপাশি রাজনীতিও করছেন। আপনার লক্ষ্যটা কোন পর্যায়ে আছে? জি, আসলে এখন তো আপনার রাজনীতির বিষয় আমরা আলোচনা বাদ দিতে হবে। রাজনীতিতে আমাদের মতভেদ, মত পার্থক্য আছে, থাকবে। এখন আমরা যে মহা সংকটের মধ্যে পতিত হয়েছে, এখান থেকে আমাদের মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটি হবে আমাদের সবচেয়ে বড় পবিত্র রাজনীতি। এই ক্ষেত্রে আপনার এখন সরকারের দোষারোপ করা, তাহলে আপনারা আপনাদের সংসদীয় ইয়ে থেকে করোনার ব্যাপারে যে আপনারা কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন? আমি বলি, আমরা বিএনপি থেকে আমরা বললাম এটা করো, এটা করো। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অ্যাডভাইস সরকারকে দেবো, যেহেতু সরকারের হাতে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় সম্পদ, সমস্ত প্রশাসন, সমস্ত তাদের কাছে। সুতরাং আমাকে কথা বলতে হবে এবং সরকারকে আমাকে বলতে হবে।
আর মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে শামীম ভাই যেটা বললেন, নিঃসন্দেহে উনি যে পরিমাণ পরিশ্রম করেন, ওনার তো সন্তান ছেলে মেয়েকেও কোনো চাপও নাই। উনি 24 ঘন্টার মধ্যে হয়তো 18 ঘন্টায় রাত দিন পরিশ্রম করে, কিন্তু উনি একা পরিশ্রম করে, এটা তো একটা টিম ওয়ার্ক। রাষ্ট্র পরিচালনা তো একটা টিম ওয়ার্ক। এখানে তো আপনার ওনার একা দোষ দিয়ে লাভ নাই। নিঃসন্দেহে উনি পরিশ্রম করেন, কোনো সন্দেহ নাই যেটা অতীতে অন্যকে এতক্ষণ এইভাবে পরিশ্রম করতে, কিন্তু পরিশ্রমগুলো বিফলে যাচ্ছে কারণ কি? আপনি প্রপার জায়গায় প্রপার লোককে আপনাকে দায়িত্ব দিতে হবে এই এই ক্রাইসিস মোমেন্টে আপনাকে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনি যেটা বলেন, সংসদে আমরা গিয়েছি। সংসদে যাওয়ার যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হচ্ছে যে, যেহেতু বর্তমান সমসাময়িক সময় আমাদের রাজনীতির স্পেসটা খুবই সংকুচিত, সভা সমাবেশ করার সুযোগ নাই, বাইরে সেভাবে আপনার মত প্রকাশের সুযোগ কম। সেই ক্ষেত্রে আমরা যে কয়েকজন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, যে নির্বাচন নিয়ে তো যেহেতু অনেক কথা আছে, আমি এই প্রসঙ্গ নিয়ে আর এটা নিয়ে বাড়াতে চাই না। আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম তার মধ্যে আমি বা রুমির, আমরা 2-3 জন আছি, ওরা তো বাকিগুলো নতুন। সংসদের কার্যক্রমের ভিত্তি জানতে বুঝতে ওদের অনেক সময় লাগবে। সে কারণে আমরা মোটামুটি ওখানে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য সেটা আমরা চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার COVID-19 এর ক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে, যেহেতু আর বেশি সময় বাড়াবো না, 1 নাম্বার হচ্ছে যে আপনার দীর্ঘদিন যাবৎ গণস্বাস্থ্যের কিট নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক চলছে, এবং গণস্বাস্থ্য থেকে বলছে যে এই কিটটা আমাদের র্যাপিড কিট হিসেবে কাজে লাগবে। আর এটা নিয়ে সরকারের যে দীর্ঘসূত্রিতা, এটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে পারসেপশনটা ভালো নয়। আমাদের এখন পর্যন্ত আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আপনার কোনো পরীক্ষা নিরীক্ষার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারিনি। সেই ক্ষেত্রে যদি এইটিকে কার্যকর কিনা, এটি পাবলিকের মধ্যে যে পারসেপশনটা তৈরি হয়ে আছে যে সরকার এটিকে অনুমোদন দিচ্ছে না ব্যবসায়িক কারণে বা বিভিন্ন কারণে, এইটি দূর করার জন্য যেটি 1 নম্বর পদক্ষেপ হবে যে গণস্বাস্থ্যের যারা এটা উদ্ভাবনকারী তাদের একটা টিম এবং বিএসএমইউর একটা টিম যৌথভাবে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করবে, করে তারা ফলাফল দিবে। এখন আপনি বিএসএমইউ থেকে বলছে যে না এই হলো না, আবার তার পাল্টা উত্তর দিচ্ছে আপনার গণস্বাস্থ্য থেকে এটা হলো না, তাহলে জিনিসটা কিন্তু সঠিক হচ্ছে না। যেহেতু দেশটা আমাদের দেশি উদ্ভাবিত, সুতরাং উভয় সংস্থা যৌথ কাজ করে এটা আইদার পজিটিভ অর নেগেটিভ করে দিতে হবে। 1। 2 নম্বর হচ্ছে যে আপনার করোনার ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে এখন যেটা করণীয়, আমি শামীম ভাই কিন্তু যেটা একটা সেকেন্ড ইয়ে নিচ্ছে, আজকের পত্রিকা আসছে যে এই ডিসিআর থেকেও কিন্তু একজন পরীক্ষার জন্য রক্ত যে পরীক্ষার যে সব রসদ যেটা দরকার দেওয়ার সেটা দিয়েছে, সে তার মানে পরীক্ষা ছাড়াই তার রেজাল্ট পজিটিভ দিয়েছে, কোন পরীক্ষা করেই খবর আসছে। আমি ওই কারণে যাচ্ছি না। কি কারণে? আপনার যেটা করোনা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এর 30 থেকে 40% এই ধরনের ডিজিজের পরীক্ষা নিরীক্ষা না, এই অব্যবস্থাপনাটা না, এখানে বিষয়টা হচ্ছে যে এটা তো হচ্ছে আপনার একটা পরীক্ষা নিরীক্ষা। আমরা যারা অনেক সময় রোগ পরীক্ষা যায়, বিভিন্ন হাসপাতালে, বড় বড় হাসপাতালে যায় না, ইউরিন টেস্ট করলাম, ব্লাড টেস্ট করলাম, পরীক্ষার জন্য আমরা একাধিক জায়গায় টেস্ট করি যে জিনিসটা সঠিক কিনা। এটা তো আপনার একটা স্পেশাল ডিজিজ, এটার ক্ষেত্রে আমাদের দেশে যারা ভাইরোলজিস্ট কাজ করবে তার সংখ্যাও কম, এটা ট্রেনিংও কম, এটা দোষ দিয়ে লাভ নাই। এটাতে আপনার কিছু ইরর আসবেই। অর্থাৎ আমি 1000 লোককে ডিক্রিয়াল করলাম, তার মধ্যে 200 লোক দেখা যাবে যে হয়তো নেগেটিভ পজিটিভ হয়েছে, পজিটিভ নেগেটিভ হতে পারে, এটাতে আমি দোষ দিব না, কিন্তু আমাকে পরীক্ষার সংখ্যা বাড়াতেই হবে। আজকে আমি পরীক্ষা করলাম, আমি তো আবার কালকে আক্রান্ত হয়ে যাচ্ছি, আমাকে নেগেটিভ ডিক্লেয়ার করলো, আমি তো আবার কালকে ঠিক আছে না, এটা বিশাল ব্যাপার। সুতরাং এই জন্য আপনাকে পরীক্ষার মাত্রাটা আপনাকে বাড়াতে হবে। এটা সারা বিশ্বেই আজকে ইউরোপ, আমেরিকা, চায়না, ইভেন ইন্ডিয়া তো এই কদিন আগে দেখলাম যে দিল্লি তারা 1 লক্ষ আপনার টেস্ট করবে একদিনে, এই ধরনের তারা পরীক্ষা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমাদের মতো গরিব দেশে 500-700 টাকা দিয়ে যদি এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায়, এটা নিয়ে এত দীর্ঘসূত্রিতার দরকার ছিল না। 2 নম্বর হচ্ছে চায়না এক্সপার্টরা যেটা বলেছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের সকল হসপিটাল গুলোতে স্বল্প মূল্যে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা, এটা খুব বেশি টাকা লাগবে না। আপনার আমার আত্মীয় স্বজনরা ডাক্তার, তারাই আমাকে বলছে যে কনসেন্ট্রেট সিস্টেম সিলিন্ডারের মাধ্যমে, যেটা সেন্ট্রাল সিস্টেম করে ব্যয় করতে গেলে আপনার 250 বেডের হসপিটাল 1 কোটি টাকা মতো লাগবে। আমি হারুন রশিদ, আমি একটু পজ নিচ্ছি আপনার কাছে, একটু ইয়ে করছি আপনার কাছ থেকে। এটা হলো একজন অতিথি আছে, কারণ অনেকেই আপনাদের কাছে প্রশ্ন করার জন্য অনেক বিশাল লিস্ট আছে। আমি এখান থেকে বেছে বেছে কয়েকজনকে শুধু কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব আপনাদেরকে সংযোগ করার জন্য। জি, জনাব রাকেশকে আমি দেখতে পাচ্ছি, আপনি কিছু বলবেন খুব ছোট্ট করে? আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি, আপনি খুব ছোট্ট করে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, জি বলেন। আপনি শুনতে পাচ্ছেন রাকেশ? হ্যালো, জি, আমি
আসসালামু আলাইকুম শামীম ওসমান স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি জি শামীম ভাই শুনতে পাচ্ছেন? জি আপনি কিছু বলবেন? জি জি, বলুন বলুন। সব ওসমান ভাইয়ের কাছে প্রশ্ন, শামীম ভাইয়ের কাছে প্রশ্ন। বলেন বলেন ভাই। স্যার, নারায়ণগঞ্জ তো খুবই খারাপ অবস্থায় আছে, তো আপনি নারায়ণগঞ্জকে উদাহরণ হিসেবে রেখে সারা বাংলাদেশকে করোনা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়, মানে আপনি এই ব্যাপারে কি বলতে চান? ওকে, ওকে, সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন আমিও করেছি। আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, শামীম ভাই যখন বলবেন তখন পেয়ে যাবেন। আর দেখতে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, জি, থ্যাংক ইউ। 2 নম্বর আমি যে বিষয়টা উত্থাপন করছিলাম, এক হচ্ছে যে আমাদের এই যে সামনে বাজেট তো 30 থেকে পাস হবে এবং অর্থ মন্ত্রণালয়ের বাজেট আমি শামীম ভাইকে অনুরোধ করব, যেহেতু আপনারা সরকারে আছেন এবং আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরকারের শীর্ষ পর্যায়ের সাথে আপনারা প্রেসারাইজ করতে পারবেন। যেমন আপনি নারায়ণগঞ্জকেই বাংলাদেশ ভাবেন, এটা স্বাভাবিক। আমি আমার এলাকাকেই ভাববো, কিন্তু সারা দেশকে নিয়ে ভাবতে গেলে যে বাজেটটা আজকে হচ্ছে অত্যন্ত সততার সাথে, এটা 2 মাসের মধ্যে নিশ্চিত সব হসপিটালে তো আর একেবারেই অক্সিজেন না থাকা না, 2 মাসের মধ্যে সারা বাংলাদেশে হারুন ভাইয়েরও ফোন আসছে বারবার, তো এই কারণে ইয়ে হচ্ছে। উনি কেটে চলে গেছে, মনে হয় যে বন্ধ করতে গিয়ে ইয়ে হয়ে গেছে। ডিসকানেক্ট হয়ে জি গেছে। জি আচ্ছা, জি শামীম ওসমান ভাই, জনাব শামীম ওসমান, আপনি বলুন। জি আপনার কাছে উনি আসছে। আমি আগে আমার এই ছেলেটার উত্তরটা দিয়ে দিই। জি হ্যাঁ, সেটা হচ্ছে, বাবা দেখো, উত্তর একটাই। সেই উত্তরটা হচ্ছে আমার, যে যত বড় দেশ হোক, যত বড় চিকিৎসা হোক, আমেরিকা, ইউরোপ, কানাডা, ব্রিটেন, হ্যাঁ, সৌদি আরব, রাশিয়া, চায়না, সব জায়গায় কিন্তু ফেল করেছে। এ পর্যন্ত কত লক্ষ মানুষ মারা গেছে সেটা হিসাব করে জানা যাবে। 90 লক্ষ মানুষ আক্রান্ত হয়ে গেছে। এটার থেকে বাঁচার একটাই উপায়, যে তুমি নিজে অসুস্থ হয়েও না, আরেকজনকে অসুস্থ করো না। এবং নিজে অসুস্থ না করাটা খুব সহজ একটা ব্যাপার। ডিস্টেন্স রাখতে হবে মানুষের সাথে। এবং তুমি ভাববা, আমি ইয়াং ছেলে, আমি বাইরে গেলে কি হবে? বাসায় তোমার আব্বা হয়তো অসুস্থ, সিভিয়ার পেশেন্ট। আমি যা দেখছি, এই পর্যন্ত যা দেখলাম, আমাদের মৃত্যুর হার অনেক কম, আলহামদুলিল্লাহ। যারা মৃত্যু হয়েছে তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। সেটা হচ্ছে স্পেশালি বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে ওই সমস্ত জোনে, ওয়েস্টার্ন জোনে যত শক্তিশালী এটা আক্রান্ত করেছে, আমাদের দেশের এটা একটু হয়তো আল্লাহর রহমত আছে। সেই রহমতের কারণে আমার মনে হচ্ছে যেটা, যে যদি সিভিয়ার হার্টের পেশেন্ট না হয়, সিভিয়ার লাং পেশেন্ট না হয়, ফুসফুসের প্রবলেম না থাকে, কিডনি প্রবলেম না থাকে, হাই ডায়াবেটিস না থাকে, এই লোকগুলি যদি আক্রান্ত না হন, তাহলে কিন্তু মোটামুটি ভাবে আমি দেখেছি এই পর্যন্ত মিনিমাম সেটার কোনো সুযোগ আছে কিনা ভাই? কারণ হলো ওরা কিন্তু বাসাতেই থাকে, ওরা বের হয় না। যারা এখানেই আমরা নিয়ে যাচ্ছি তাদেরকে বাসাতে। না হ্যাঁ সাইফুল ভাই, এই জায়গাটাই প্রবলেম। এখন ধরেন আমার বাবা মা নাই, কিন্তু ধরেন আমার বাবা মা বৃদ্ধ বাসায় আছেন, আমি জোয়ান, 25-30 বছর বয়স আমার, আমি বাইরে গেলাম। আমি বাইরে যেয়ে আমি ঘুরে আসলাম, আমি বললাম আমি তো ইয়াং, আমি তো ফিট, বডি ফিট আমার। আমি বাড়িতে ঘুরে আসলাম, বাইরে যে বাজার টাজার ঘুরে আসলাম, বন্ধু বান্ধব মিলে আড্ডা মেরে আসলাম, কিংবা ছেলে হয়ে মেয়ে হয়ে ঘুরে আসলাম। তো ঘুরে আসার পর কি হলো, আমি কিন্তু ভাবলাম যে আমি এফেক্ট হলে আমি ঠিক হয়ে যাব, যেটা আমি দেখছি নিজের চোখে। সে কিন্তু ইফেক্টেড হলে সে সুস্থ হয়ে যাচ্ছে। এই শামীম ভাই আপনি পরে বলেন, আমি শেষ করে দিই, তারপর আপনি ফিনিশিং দেন। জি আমার জি আমার পরে শেষ, আপনি শামীম ভাই পরে ফিনিশিং দেন। 1 নম্বর হচ্ছে যে আমি শামীম ভাইকে অনুরোধ করবো যে আপনারা যেহেতু ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি, 1 নম্বর হচ্ছে যে এইটা নিয়ে রাজনীতি দরকার নেই। আমাদের যত দ্রুত সম্ভব সমস্ত বাংলাদেশের হসপিটালগুলিতে অক্সিজেন সরবরাহ, এটা 200-300 কোটি টাকা লাগবে, বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। 2 নম্বর হচ্ছে, এটা আমার অ্যাডভাইস, যে এটা চায়নারাও বলে গেছে, যে আমরা যারাকে করোনা রোগী হিসেবে চিহ্নিত করছি উপসর্গ, তাদেরকে আইসোলেশনে নিতেই হবে যদি আপনি সংক্রমণ রেট কমাতে চান। তার একই পরিবারের মধ্যে বাড়িতেই রেখে দিলাম, সেটা না করে এখনো কিন্তু আমাদের মফস্বল গুলো, জেলা উপজেলা গুলো, এখনো কিন্তু সংক্রমণের হার কোন কোন জায়গায়, আপনার আমার জেলাতে যেমন গোটা জেলাতে, আমার জেলাতে 70 না 80 জন হয়েছে, তার মধ্যে 47 ভালোই হয়ে গেছে, মাত্র 25-30 জন আছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়নে যদি আমরা একটা আইসোলেশন কেন্দ্র, স্কুল কলেজগুলোকে নির্ধারণ করি এবং সেইখানে যারা
করোনা চিহ্নিত হচ্ছে তারাকে যদি সেই জায়গাগুলোতে রাখার আমরা অ্যারেঞ্জ করি, সেখানে কিন্তু সরকারের অর্থ খরচ হবে না। কিছু সরকারি ভাবে কিছু আপনার উপজেলা জেলা পর্যায়ে কিছু বরাদ্দ রাখলে সেখান থেকে আমরা শুধু ভলেন্টিয়ারি সার্ভিস যারা দিবে তাদের জন্য একটা খরচের দরকার, বাকিটা পরিবারই সেই ব্যবস্থা করবে। অর্থাৎ করোনা চিহ্নিত রোগীদেরকে অবশ্যই আপনার সেপারেশন করার একটা পরিকল্পনা রাখতেই হবে। আর অন্যান্য যে বিষয়গুলো তৃণমূল পর্যায়ে আপনি ঢাকাতে গ্রামে কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, গ্রামাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি যে বাড়িতে যে ব্যক্তিটা চিহ্নিত হলো এবং অবশ্যই আপনাকে র্যাপিড কিট হয় গণস্বাস্থ্যেরই হোক অথবা বিশ্বের বাইরে থেকে আমদানি হোক, রিমোট এরিয়াতে পৌঁছে দিতে হবে। পরীক্ষার হার আমাকে বাড়ানোর ব্যবস্থা করতেই হবে। জেলা উপজেলা পর্যায়ের হসপিটালগুলিতে এটা পরীক্ষার মাত্রা বাড়াতেই হবে। তার কারণ আজকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আজকে যদি ভ্যাকসিনও বেরোয় বা কোনো মেডিসিনও বেরোয়, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে 1-2 মাসের মধ্যে আপনার এটাকে নিয়ন্ত্রণ আনতে পারবেন না। ভ্যাকসিন দিতে এবং ভ্যাকসিন সমস্ত জায়গায় পৌঁছাতে কিন্তু একটা প্রোগ্রাম নিতেই অনেক সময় চলে যাবে। যে কারণে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমাদের এই দীর্ঘমেয়াদী এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য একটা সুচিন্তিত পরিকল্পিত ভাবে এটা অগ্রসর হতে হবে। না হলে কিন্তু আমরা একে অপরের দোষারোপ করতে থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে, মানুষ বেকার হবে, মানুষ দরিদ্র সীমার মধ্যে আরো বেড়ে যাবে। এগুলো অনেক ধরনের সংকট, অর্থনৈতিক সংকট মোকাবেলা আমাদের করতে হবে। তার পাশাপাশি সবচেয়ে আমাদের চিকিৎসার বিষয়টা যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা জায়গার মধ্যে থাকতে পারবো। আমার মনে হয় যে আজকের মতো আলোচনা বাড়াবো না। এখানে শামীম ভাইকে আমি ধন্যবাদ জানাবো, বিশেষ করে উনি যে এলাকায় মাননীয় সংসদ সদস্য এবং যে এলাকায় উনি থাকেন, নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে অত্যন্ত হটজন। সেখানে উনি নিঃসন্দেহে সতর্কতার সাথে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এবং করে যাচ্ছেন, এবং এটা উনি একটা খুব পরিষ্কার কথা বলেছে, খুব ভালো কথা, যে আসলে কোরআনের তাফসীরের ব্যাখ্যা পাওয়া যায় যে আপনার আল্লাহ পাক যাকে এই ধরনের আযাবে আক্রান্ত করবে, সে যেখানেই থাকুক না, যত সমুদ্রের নিচেই থাকুক আর আপনার ও স্যাটেলাইটের উপরেই থাকুক, আল্লাহ তাকে সেখানেই যা আক্রান্ত করবে। আমরা দেখলাম না এক সময় যে মহাসমুদ্রের ভিতরে আপনার ওই যে বিভিন্ন আমেরিকার এতে আক্রান্ত হয়েছে, ওখানে কিভাবে গেল কোভিড, এই যে আপনার ওই যে বিভিন্ন ওই যে এগুলোতে। আর আজকে আরেকটা বিষয় আমাকে জানতে চেয়েছিল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আয়াতটা আমি টোটাল, আমাকে এত স্পিকার ডেপুটি স্পিকার সংসদ চালায়, এত বেশি কথা বলে, এত বেশি ইন্টারাপ্ট করে যে সুষ্ঠুভাবে যে বিষয়গুলো উত্থাপন করা সম্ভব হয়নি। এখানে পবিত্র আল কোরআনের মধ্যে সূরা আল বাকারার 155 এবং 156 নম্বর আয়াত, এইটা কিন্তু ইন্না লিল্লাহি, মানুষ আমরা মৃত্যুবরণ করলে পাঠ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে এই দোয়া, এটা একটা দোয়া, কিন্তু এটা একটা দোয়া। এখানে আপনার এটার বাংলা অর্থ তো 155 এবং 156 নম্বর কোরআনের আয়াতে আল্লাহ পরিষ্কার ভাবে বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল, জানের ক্ষতি, ফল ফসলাদি বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ ধৈর্যশীলদেরকে, সবুরকারীদেরকে। 156 আমি যে আয়াতটা বলতে চাইছিলাম, আল্লাহ জিনা ইজা আসাবাকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই আয়াতের টোটাল অর্থটা হচ্ছে এরকম যে যখন তোমরা বিপদে পতিত হও তখন বলো নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাবো। এই অর্থ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থটা হচ্ছে বাংলায় এটা, কিন্তু পুরো আয়াতটা ওখানে বলা সম্ভব হয়নি, এর অর্থ বলা সম্ভব। আমি বলেছিলাম যে আমি বক্তব্যের সব শেষে এটার ব্যাখ্যাটা দেব। আমি শুরুটা করেছিলাম এই দোয়া পড়ে যে আল্লাহর কাছে আমাদের সবাইকে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের কি সবাই যেতে, আল্লাহর জন্যই আমরা, এবং আল্লাহর কাছেই আমাদের সবাইকে যেতে হবে। এই পরিস্থিতির আলোকে আমাকে যারা কোরআনের হাফেজ, যারা আলেম, তারা বলছে এই দোয়াটা মাঝে এখন আপনারা বেশি বেশি নামাজে এবং সবসময় পাঠ করতে থাকবেন। 155 একটা জিনিস বলি, এটা কিন্তু কাউকে কোনো খুব উপহাস বা এটা কোরআনের আয়াত, এটা তো আমি কাউকে আপনার কটাক্ষ বা শামীম ভাইয়ের মতো যারা আছেন তারা কিন্তু বুঝে গেছেন, বুঝে গেছেন। না এইটা হচ্ছে যে এমনিতেই যদি আপনার সামনে যদি কোনো পুরনো বিপদের কথা মনে পড়ে, যে বিপদের কথা বলবেন, তাহলে যদি এটা পড়েন, আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করবে। রাইট, এটাই বাস্তব একেবারে আপনি সঠিক বলেছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমাকে কি করতে হবে। আল্লাহ বলছেন তুমি আমার কাছে কাঁদো, কিভাবে? আকুতি মিনতি করে। আমি তোমাকে হায়াত, মৌত, ধন, দৌলত, বিপদ আপদ, কিছু কিছু জায়গায় মৃত্যু দিয়ে তোমাকে পরীক্ষা করব। আমরা একটা জিনিস বুঝতে পারছি না কিংবা বুঝতে চাচ্ছি না যে আমরা যেই জায়গাটাতে আছি পৃথিবীতে, ইট ইজ এ টেম্পোরারি ওয়ার্ল্ড।
আর have না, to die. শামীম ভাই এই আয়াতগুলো কিন্তু হচ্ছে মুমিনদের জন্য, এটা কিন্তু আপনার জি। যারা কোরআন হাদিসে বিশ্বাসী না তাদের জন্য না। এটা একমাত্রই না। যারা মুমিন, যারা আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, এটাও কিন্তু এবং একটা বিরাট বিপদ। হ্যাঁ, যে হারুন এটা ভাই, তারা জানবে না তো তাছাড়া। না হারুন ভাই, আল্লাহ কিন্তু সবার জন্য নিজেই প্রযোজ্য, বলছেন, তবে এটা বিশেষ করে মুমিনদের জন্য, যাতে মুমিনরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত যখন হয় তখন আল্লাহর কাছে এই সমস্ত দোয়া প্রার্থনা করলে আল্লাহ এগুলো কবুল করে। সবুর করতে বলছে, নাহলে বিপদের আল্লাহ মূলে তারা আল্লাহ তো সবুর করে। হারুন ভাই, আল্লাহ তো এই উদাহরণ দিতেন না যে আল্লাহ যাকে সৃষ্টি না করলে হয়তো পৃথিবী সৃষ্টি করতেন না। সে Right. আল্লাহ রসুল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কার থেকে পালিয়ে মদিনায় মদিনায়- গেছেন এবং পর্বতের গুহায় লুকিয়েছেন, মাকড়সা জাল করেছে, ওখানে ডিম দিয়েছে। কেন? আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন সব উল্টে দিতে, কিন্তু সব উল্টে উল্টান নাই। কিন্তু আল্লাহ জাস্ট আমাকে বলেছেন যে তোমাকে বিপদে পড়লে এইটাই করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রাখতে বলেছেন। সূরা Right. তওবার 129 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইয়াতাকালাতু আযা রাব্বুল আরশিল আযীম। আমি এক আযীম। আল্লাহর উপরই মানুষকে একমাত্র মুমিনকে ভরসা করতে হবে। আর বাট এই ক্ষেত্রে আমাদের যত টেস্ট করেন, যত অক্সিজেন লাগান, যত কিছু লাগান, ইয়েস এগুলি আমাদের প্রিকশন, কিন্তু সবচেয়ে বেশি দরকার যেটা হারুন ভাই, এটার ক্ষেত্রে শামীম ভাই, এটা হচ্ছে কি যে হারুন ভাই আজকে পেপার, আপনি পেপার দেখছেন কিনা আমি একটা কথা বলি। আজকে আমি দেখলাম গত 70-80 বছর এটা হয় নাই, অলরেডি ট্রিনিদাদ টোবাকো অ্যাটাক করে ফেলেছে। কি আমি এটা নামই শুনি নাই। কত কিলোমিটার ব্যাপী বলে ধূলিঝড় আসতেছে একটা আমেরিকার উপর দিয়ে আসছে। হ্যাঁ, আপনারা জানেন সাহারা মরুভূমি, সাহারা ডেজার্ট যেটা, সেখান থেকে আসছে এবং ট্রিনিদাদ টোবাকোতে সবাই 3টা-2টা করে মাস্ক পরছে এবং সায়েন্টিস্টরা বলছে এটা যখন অ্যাটাক করবে আমেরিকার উপর দিয়ে আসবে, কত কিলোমিটার বেগে, 50,000 মাইল বেগে আসতেছে এইটা এটা এই রোগের চেয়ে অনেক বড় ডেঞ্জারাস হবে। সো এইগুলি এটাও রেসপিরেশনাল ক্রাইসিস ইয়ে করবে। হ্যাঁ, আমার মনে হয় যে হারুন ভাইয়ের বোধহয় যেতে হবে, বোধহয় হারুন ভাইকে কল করতেছে বোধহয়, নাকি? না সেটা জি, তাহলে অনেক ধন্যবাদ করে শেষ করে দেন। শেষ হারুন ভাইয়ের কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট থাকবে, হারুন ভাই যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমি কালকে চ্যানেলের মাধ্যমে তুরিন ছিল, আমি ওকেও বলেছি, আমি আপনার মাধ্যমে সাংবাদিকদের বলেছি যে দেখেন একটা কথা আছে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দর সত্য। একটা জিনিস আমি আপনাকে বিশ্বাস দিতে চাই, আপনার যেমন আপনার দলের উপর একটা বিশ্বাস আছে নেতৃত্ব, আমি আওয়ামী লীগ, আমাকে 2বার মন্ত্রী দেওয়া হয়েছে, মন্ত্রী হইনি। সো আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি বানানো হয়েছিল, আমি হইনি। আমি পদ পদবী রাজনীতি করি না। আমি এখন যে রাজনীতিটা করি, আগে করতাম নিজের জন্য 25 বছর আগে, এখন যে রাজনীতিটা করি সেটা হলো আল্লাহকে খুশি করার জন্য। তো আমার হারুন ভাইয়ের মাধ্যমে এবং আপনার মাধ্যমে সব সাংবাদিক, সমস্ত সচেতন মানুষ যারা যেই মুমিন বললেন কথাটা, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই সময়ে যারা এই ছোটখাটো করাপশন করছে, যারা পয়সা কামানোর চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে ফাইট করতে চাই। পার্লামেন্টে বিরোধী দল বলা লাগবে না, আমরাই বলবো। আমি কথা দিচ্ছি, আমি বলবো। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছি আমি। হারুন ভাই আমাদের শুধু দরকার একটাই, ইনফরমেশন এন্ড প্রপার ইনফরমেশন, নট পারসেপশন। তবে এটাও সত্য, যাদের বিরুদ্ধে কথা বলবো তারা অনেক শক্তিশালী। এই শক্তিটার উৎস হচ্ছে, আমাদের শক্তি হচ্ছে আদর্শ, উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে নেত্রী, আর ওদের শক্তি হচ্ছে ওদের টাকার শক্তি। দেখা যাবে যেই মিডিয়া আজকে বাহাবা দিচ্ছে, সেই মিডিয়া কালকে হারুন ভাইকে কিংবা শামীম ওসমানকে নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে দিচ্ছে হয়তোবা, বিকজ সবাই না। আমি আজকে ব্লু রঙের কোট পরে গেছি, সেটা আজকে আমার বক্তব্য চাইতে মিডিয়াতে প্রধান আলোচনা যে হারুন কেন মুজিব কোট পরে জি, সেই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? ছোট্ট করে যদি বলতেন। আমি কিন্তু এটা আপনাকে জিজ্ঞাসা করার ছিল, কারণ আমার এত বেশি রিকোয়েস্ট এসছে যে আপনি বঙ্গবন্ধুর ওই যে সিম্বলিক যে পোশাকটা, সেটাকে আপনি বুকে ধারণ করে, উপরে ধারণ করে কি আপনি আওয়ামী লীগকে ধারণ করছেন কিনা, সে ধরনের প্রশ্ন আসলে শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, পোশাকটা তো রুচির প্রশ্ন। আমি যে এটা পরে, এখন তো কোটি বলে এটাকে, যেটা মুজিব কোট বলে, সেটা কিন্তু ব্ল্যাক এবং সেটার আপনার আলাদা একটা স্টাইল কালো দেখাচ্ছিল পুরোপুরি। এটা কি ক্যামেরার কারণে? আমারটা ছিল, আমারটা নেভি ব্লু, আমারটা হলো নেভি ব্লু। মুজিব কোটে 6 বোতাম থাকে, আর মুজিব কোটে 6 বোতাম থাকে। সেটার পরও এখন একটা ফ্যাশন হয়েছে কি, যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত দেখবেন পাঞ্জাবির সাথে এখন কোটি পরার একটা প্রচলন আমাদের সমাজে মোটামুটি ভাবে আগের চেয়ে অনেক বেশি ব্যবহার হচ্ছে।
যে কোনো হাতে। ব্যাচে তো এইখানে এইভাবেই ব্যাচে। এটা পড়ে গেছি, এটা পড়ে যাতে হয়ে গেছে কি, যেহেতু কালোর কাছাকাছি, নেভিগুলো তো আর কালো কাছাকাছি, এখন টেলিভিশনে আসছে এরকম ব্যাপার, তখন এটা অনেকেই সাংবাদিকরা এটাকে এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আপনি এটা আমার বক্তব্যের চেয়ে ওটা কি বেশি ভাইরাল। সাংবাদিকরা বলছে ভাই দেখো পোশাক কি পরলাম আর কি পরে গেলাম আর না গেলাম, এটা কোনো বিষয় হলো? এটা কোনো সাংবাদিকতার, এটা তোমার পত্রিকার নিউজ করবা, কাভারেজ, এটা কোনো কিন্তু বিষয় আপনি হলো? এমন একটা দিনে গেছেন, সবার একটা কথা হলো যে আপনি প্রতিষ্ঠাকালীন এগুলো তো আমি সংসদ তো অনেকটাই মাত্র 2 দিন, সংসদ তো মাত্র সেদিন একদিন গেলাম, আজকে সংসদ তো খুব সংক্ষিপ্ত। তো এখানে আপনার, আমি তো ওই চিন্তা যে আজকের দিনে আপনি সবচেয়ে অ্যাগ্রেসিভ ভূমিকা রেখেছেন, যেই দিন আপনাকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বা আজকে এইটা এরকম হবে বা এরকম, আমি সাধারণত পাঞ্জাবি, আজকে আপনি সবচেয়ে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছেন, যেদিন আপনি না, আজকে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন হতো না এই স্পিকারের, ডেপুটি স্পিকারের কারণে। ডেপুটি স্পিকার আপনার পার্লামেন্ট চালানোর জন্য উপযুক্ত না, আননেসেসারি ইন্টারাপ্ট করে। অথচ স্পিকার মহোদয় আমাদের যখন কথা বলে তখন না তবু ওনার জন্য হারুন ভাই আমরা তো ওনার জন্য দোয়া করি। ওই ভদ্রলোক না, যাই হোক উনি কদিন আগে স্ত্রী ই করেছে, সেটা আলাদা কথা, বিয়ে হয়েছে। হ্যাঁ, আর আসলে এখানে আজকে দুঃখজনক হচ্ছে কি, আপনার যেহেতু বিরোধী দলের সদস্য আমি একাই গেছি, রুমিনেও যেতে পারি, তো 12 মিনিট করে সবাই, নতুন যারা পার্লামেন্টের সদস্য হয়েছে তাকেও 12 মিনিট দিয়েছে, আমাদেরকে 15 মিনিট দিতে পারতো, যে ঠিক আছে তুমি আরো 15 মিনিট বলো। তো সেখানে তারপরে আমার আগে দুজন বক্তব্য দিয়ে তাদেরকে সময় 3 মিনিট করে বাড়িয়েছে, 1 মিনিট 3 মিনিট বাড়িয়েছে। আমাকে 2 মিনিট সান্ত্বনা দিয়ে তো 2 মিনিট 1 মিনিট বাড়িয়ে দিতে পারতো, আমার টাকা মাইকই বন্ধ করে দিল। তারপর আমার কথার মধ্যে ধরে যে শুরু থেকে কথা শুরু করেছে, যাই হোক, যে কারণে মানে বক্তব্যের যে এটা ছিল সেটা আমি বলতে, ওটা আর পার্লামেন্টের বলার দরকার নাই। পোশাক নিয়ে দেখেন, আমি এটাই বললাম যে মানুষ আমাদের মানে রাজনীতিটার অবস্থা কোথায় গিয়েছে। যে আচ্ছা এখন শামীম ওসমান সাহেব যদি আজকে আপনার উনি সাফারি পরে যায়, তাহলে ওরা লোকজন কি ব্যাপার, ও জিয়া রহমান সাফারি পড়তো, তুমি সাফারি তো কোনদিন পরনি, সাফারি পরে গেলা কেন? মানে এগুলো মানে আমাদের দেশের একটা কি ধরনের একটা অবস্থা বলবো। তো আসলে এটা বলা দরকার না। এখন ছোট্ট করে ইয়ে করবো, মানে বিষয় হচ্ছে ছোট্ট করে যদি বলেন, আমি আপনার কাছ থেকে মন্তব্য যাবো এবং বিশদ মন্তব্য জানতে চাইবো, এরপরে আমি অনুষ্ঠান শেষ করবো। শামীম ওসমান ভাই কিন্তু বারবার মিডিয়ার ব্যাপারটা উঠে আনতে চাচ্ছে। মিডিয়ার যে বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা হয়েছে, সেই সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কিছু প্রস্তাবনা বা কিছু জিজ্ঞাসা ছিল। আপনারা কি সেটাকে সাপোর্ট করেন কিনা? আপনারা সেটা পড়েছেন কিনা? নিশ্চয়ই আপনারা পড়েছেন। এটা আসলে এই মুহূর্তে প্রয়োজন ছিল কিনা এটাকে? আচ্ছা শুনেন, এখন ব্যাপার হচ্ছে যে মানুষের অন্তর্জ্বালা, মানুষের, আমাদের দেশে তো আজকে প্রায় কোটি কোটি মানুষের হাতে আপনার কি বলার নাম, এই মোবাইল ফোন, মোবাইল ফোন। তো মোবাইল ফোন মানুষ ব্যবহার করছে, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ আবেগ ইমোশন দিয়ে বিভিন্ন কিছু পোস্ট করে দিচ্ছে, না বুঝি পোস্ট করে দিচ্ছে, না বুঝি একটা কমেন্ট করে দিচ্ছে। এখন দেখা গেল সেই কমেন্টটা আপনার একটা সমালোচনা হয়ে গেল, তখন তাকে ধরে নিয়ে এসে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। এগুলোর ব্যাপারে আরো সরকারের সতর্ক হওয়া উচিত। এখন এটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে। যেমন শামীম ভাই যেটা বললো যে আমাদের মানুষের সচেতনতার কত অভাব। ঈদের সময় প্রয়োজন ছিল কিনা? না, এটা মোটেও প্রয়োজন ছিল না, এটা মোটেও প্রয়োজন ছিল না। বরং এটা আপনার প্রচার দেওয়া দরকার যে না, তোমরা সমালোচনা, কটূক্তি এগুলো থেকে দূরে থাকো, বিরত থাকো, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। মামলা দিয়ে ইতিমধ্যে 4-500 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে বেশ কিছু সাংবাদিক, মামলা হয়েছে, অনেকে এখন কারাগারে আছে। ইভেন আপনার 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত কারাগারে গিয়েছে। হারুন ভাই একটা জিনিস বলি আর কি, আমি সাংবাদিকদের মানে রাজনীতিবিদদের মধ্যে ভালো খারাপ আছে, হ্যাঁ তাদের মধ্যে আছে, মধ্যে ভালো খারাপ আছে, সাংবাদিকদের মধ্যে ভালো খারাপ। আমার এলাকাতে আমার চেম্বারের প্রেসিডেন্ট সেদিন রাস্তাতে হেঁটে যাচ্ছে, আমি নাম বলবো না, চেম্বার প্রেসিডেন্টের নাম খালেদা বেগম কাজল, ও হেঁটে যাচ্ছে। তো আমার বড় ভাইয়ের ওখানে একটা ছেলে ছিল, ও শেফ, মানে ওই সেলিম ওসমানের গার্মেন্টসে কাজ করতো। ও জীবনে বোধহয় ক্লাস 3-তেও পড়েনি, শেফ, মানে রান্না বান্না ভালো করতো, ওইখানে শিখছে, ওখানে ভালো করে। হ্যাঁ, যাই হোক, ওর কিছু দুর্নীতির কারণে ওকে ভাইয়া সেলিম ওকে বাইর করে দিয়েছে। তো সেলিমের সাথে ওর সাথে রাস্তায় কাজলের দেখা হয়েছে, ওর নাম মনে করেন রামসান যদুর মধ্যে যে হোক। তো কাজল বলছে, এই এদিকে আয়, তুই কই যাস? দৌড়ে আসছি, ভাই 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 তুই টাকা করে দাম। বলছে কেন? আমি তো এখন একটা পত্রিকা চালাতেছি, সম্পাদক। সো এখন বিষয়টা হচ্ছে যে আমার মেয়ে ম্যাস কমিউনিকেশনে পড়ছে, ও একটা জিজ্ঞেস প্রশ্ন করেছে আমাকে, খুব সুন্দর প্রশ্ন, যে বাবা একটা কথা বলি। আমি বলো। ও লয়ার হতে গেলে ল পাস করতে হচ্ছে, ডাক্তার হতে গেলে ডাক্তার পাস করতে হচ্ছে, হ্যাঁ, সায়েন্টিস্ট হতে গেলে সায়েন্টিস্ট পড়ালেখা করতে হচ্ছে। এই এভরি সাবজেক্টে আপনাকে একটা মিনিমাম তো কোর্স করতে হবে। সো আমি মনে করি বাংলাদেশে যারা জার্নালিজম করবেন, আই রেসপেক্ট, এটার চেয়ে বড় পেশা না হলে, ভালো না হলে আমার মেয়েকে আমি বলতাম না যে তুমি এটাতে যাও, কারণ সাহস থাকলে এর মতো ভালো পেশা নাই। কিন্তু একটা মিনিমাম ডিপ্লোমা হওয়া দরকার।
আপনি কেন থাকেন? ডেফিনেটলি যে চুল অবশ্যই কাটে তারও কিন্তু 2 বছর সেটা ডিপ্লোমা। সে ব্যাপারে কোনো সন্দেহ নাই ডেফিনেটলি। অবশ্যই এখানে সমস্যা হচ্ছে কি শামীম ভাই, এখানে ধরেন যে আমাদের যতগুলো ডিজিটাল টেলিভিশন তৈরি হয়েছে, তারপরে পত্রিকা, স্থানীয় পত্রিকা, এবং আজকে যাদের যে আমরা আগে বলতাম যে যার নাই কোনো গতি সে হয় পার্টির সহ সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, তাকে সান্ত্বনা দেওয়া। ঠিক সাংবাদিকতার ক্ষেত্রে পেশাটা দাঁড়িয়ে গেছে মফস্বল পর্যায়ে, কোনো পেশা নাই, কাজ নাই, একটা টেলিভিশনের লাইসেন্স নিল, এবং এরা হয় কি এদের কাজই হ্যাবিটেন্টের সমালোচনা আবার গেলে আবার আমাদের বিরুদ্ধে আবার বিভিন্ন রকম চেষ্টা। হ্যাঁ, আপনি যেটা বলে এটার সাথে আমি একমত যে অবশ্যই সাংবাদিকতার জন্য ডিপ্লোমা কোর্স। এই মুহূর্তে যখন দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে, কলেজে, সেক্ষেত্রে স্কুলে, একটা চাকরি, ধারাতে কিন্তু বলা হয়েছে, একটা ধারাতে কিন্তু হারুন ভাই খুব স্পষ্টভাবে বলা হয়েছে। জি, হারুন ভাই কথা শেষ করি। জি, এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যে কোনো প্রফেশনে যেতে গেলে তাদের জন্য কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতা লাগছে। একমাত্র নাইট গার্ড, পাহারাদার এগুলোর জন্য হয়তো খুব একটা লাগে না, কিন্তু যে কোনো পেশাতে যেতে গেলে কিন্তু মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা লাগে। তো সেক্ষেত্রে সাংবাদিকের জন্য তো একটা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আছে, এবং তাদের কিন্তু এই অ্যাক্টে কিন্তু সেগুলিকে প্রাধান্য দেওয়া হয়নি। আমি এবং এই ক্ষেত্রে যেহেতু এইটার আমাদের এখন এত বড় ক্ষেত্র তৈরি হয়ে গেছে, এই সাংবাদিকতার ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেছে, এটা নিয়ে ডিজিটাল অ্যাক্ট সম্পর্কে তাদের জানতে হবে, বুঝতে হবে যে আমি কোনটা লিখতে পারবো, কোনটা পারবো না, এই বিষয়গুলো। এছাড়াও আপনার আসলে ডিজিটাল অ্যাক্টের ব্যাপারে যেটা বিষয়, এটার কারণ আছে অনেকগুলো। কারণ সরকারের এখন যে রূপ বা ধরন, এই কারণে আপনার সরকারের বিরুদ্ধে সমালোচনা, যেহেতু সভা সমাবেশ রাজনীতি এভাবে নাই, সুতরাং সমালোচনা, সরকারের বিরুদ্ধে সমালোচনার ব্যাপারটা থেকে যেখানে যে ব্যাপারটা বেশি সামনে আসছে সেটা হলো যে সরকারি বিভিন্ন অফিস আদালত থেকে আপনি কোন ধরনের সেক্ষেত্রে কিন্তু সরকারের ব্যাপারটা বাদ দেন, আজকে আপনারা এমপি আপনাদের ব্যাপারটাও বাদ দেন। সরকারের কাছে যারা থাকার কথা, অ্যাকাউন্টেবল থাকার কথা, আপনাদের কাছে যারা অ্যাকাউন্টেবল থাকার কথা, যে প্রশাসনের কোনো কিছু কি আমরা প্রকাশ করতে পারবো না বা মিডিয়া? না, এটা আপনি রং, এটা রং। আমাদের স্ট্রেট ওয়েতে তথ্য অধিকার আইন আছে, সেখান থেকে আমরা যে কোনো তথ্য জানতে পারবো। ফর্ম ফিল আপ করে যদি প্রশ্ন করা হয় সচিব, এটা কি সম্ভব? মন্ত্রী করছে, আমার লাগে করাচ্ছে না, সমান আমি এটা দিতে হবে। আপনার যে কোনো তথ্য অধিকার আইনের যে ধারাটা আছে এটা বাধ্য, কোনো বিষয় আপনি তথ্য জানতে। ফর্ম ফিল আপ করে আমি বলবো আমি এরকম করতে চাই, আপনাকে মনে হয় দেখে জানিয়ে শুনে ধরা যায়? আপনি যদি বলেন যে আমি নারায়ণগঞ্জে, এটা আমি আনতে চাইবো, কিন্তু আমি যখন কোনো একটা ডিভাইস নিয়ে কোন একটা সচিবের ইয়েতে যাব এবং সে কোনো ঘুষ লেনদেন করছে কিনা সেটা যদি আমি রেকর্ড করতে যাই, সেটা তো পৃথিবীর কোথাও নাই। ডেফিনেটলি আছে, কি বলেন? ডেফিনেটলি আছে। এখানে পুলিশ যা করছে, পুলিশের সামনে মোবাইল ধরে রাখা হচ্ছে, সে আমার অধিকার আছে, পুলিশ কিচ্ছু বলার নাই। অনেক পুলিশ ভুল করে তবুও, যে তুমি কেন করছো, তখন বলা হয় যে আমার করার অধিকার আছে, তুমি কে? পুলিশের কিচ্ছু বলার নাই। কিন্তু সেক্ষেত্রে আইন করে এটাকে মানে এভাবে রদ করাটা কতটুকু যুক্তিযুক্ত? এখন দেখেন, আপনি এখন কানাডার সাথে বাংলাদেশের অবস্থা মিলান। আপনি যেহেতু বললেন যে পৃথিবীর এক গুলশানে একটা হোটেলে এক পাপিয়া কাণ্ডতে, তো সেটা তো বের হওয়া উচিত ছিল, সেটা কি কোনো আপনি মনে করেন না? জি, আপনি প্রশ্নের উত্তরটা দিতে দেন। আপনি একটা মহিলা নিয়ে ঘটনা, ঠিক আছে, তো আপনি পারসেপশন তৈরি করে দিলেন, আপনি একটা বিশাল নামের লিস্ট ধরে দিলেন, 20 জন সচিব, 10 জন রাজনীতিবিদ, 10 জন ব্যবসায়ী, সবার নাম দিয়ে দিলেন। এটা পুলিশ দিয়েছে, এটা পুলিশ দিয়েছে, এটা তো পুলিশের প্রশাসন, নো পুলিশ, এটা এই যে এই আমার পুলিশ থেকে লিক হয়েছে, পুলিশের যে লিস্ট বের হয়েছিল সেটা লিক হয়েছে, কোনো এক সাংবাদিক সেটাকে প্রকাশ করে দিয়েছে। না, এটা ইটস নট ট্রু। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ইটস নট ট্রু। যেমন আমারই কোনো ফেসবুক নাই ভাইজান, আমার নামে 7টা ফেসবুক। শাহিম ভাই, ওনার যে প্রশ্নটা হচ্ছে যে একটা হচ্ছে যে অনুসন্ধানী সাংবাদিকতা, সেটা একটা থাকবেই, এটা আমরা আইন করে আপনি বন্ধ করতে পারবেন না। কোথায় না, আইনটা হচ্ছে অন্য জিনিস। এখানে হচ্ছে যে আপনি অনুসন্ধান করবেন যে কোথায় অনিয়ম, কোথায় কি হচ্ছে, এটার জন্য কিন্তু আপনাকে লেগে থেকে আপনি তথ্য ডকুমেন্টারি সব ঠিকঠাক করে তারপরে আপনি তার ভিত্তিতে আপনি নিউজ প্রকাশ করবেন। কিন্তু দেখা গেল যে আপনি একজনের চরিত্র হারানোর জন্য আসলে না, সেটা আলাদা জিনিস। আপনি যেটা বলেছেন আমি ওটাই চাচ্ছি, এই ঘটনাগুলো হচ্ছে অনেক সময়। এই যে শাহিম ভাই যেটা বললো, এটা হচ্ছে কি যে আমার বিরুদ্ধে হোক বা শাহিম ভাই জারির বিরুদ্ধে হোক, অনেক সময় যেটা জনপ্রতিনিধি বা প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে অনেক সময় হয় কি, সাংবাদিকরা একটা আপনার অনুমান ভিত্তিতে দিয়ে পত্রিকায় খবর ছাপিয়ে দিল, তাতে সেটার আংশিক সত্য হোক আংশিক মিথ্যা হোক, কিন্তু সেটা তো চলে গেল আপনার। তখন আপনি প্রোটেস্ট করলেন, প্রতিবাদ করলেন, তখন সেটা প্রতিবাদ ছাপালো, ঠিকই আছে, কিন্তু আপনি এই ধরনের
একটা তথ্য নির্ভর সংবাদ ছাপানোর জন্য আরো অনুসন্ধান প্রক্রিয়াটা যত সুন্দর সেই হবে, অনুসন্ধানটাই করার আমাদের- ক্ষেত্রে অনেক রদ করা সেটা হয়েছে। আমাদের- সেই সেটা আমাদের অনুসন্ধানটাই যেমন সেটা আপনি আমাদের চাচ্ছেন ঘাটতি যে আছে। আমার ঠিক আছে আর আমার বিরুদ্ধে ডিজিটাল এরকম অ্যাক্টের evidence ক্ষেত্রে যেটা হচ্ছে কি, সেই এটা evidence-টা এটা আর সরকার নেওয়া যাচ্ছে না। ডিজিটাল অ্যাক্টের ক্ষেত্রে যেটা সরকারের দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে যে আমি এটা কতদূর কোন মাত্রায় প্রয়োগ করব, কতদূর এটা সরকারের এখন ধরে জরুরি আইন আপনি আছে, জরুরি আইন ইচ্ছা করলে আপনি প্রয়োগ করতে পারেন, আবার আপনি বলতে পারেন যে এটা প্রয়োগ করবো না। এটা নির্ভর করছে সরকারের দৃষ্টিভঙ্গির উপর। আপনি আইন করেছেন, আইনটাকে আপনার দৃষ্টিভঙ্গিটা আপনার দেখতে হবে যে আমি আইনটা মাত্রাটা কতটুকু পর্যন্ত যাব। এখন এটা অপব্যবহার হচ্ছে, এটা বাস্তব সত্য যে এখন আপনার কেউ কিছু সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই বা সরকারের কোনো বিরুদ্ধে কোনো মন্ত্রীর বিরুদ্ধে লেখালেখি হলেই সেটা ডিজিটাল একটা মামলা করে দিচ্ছে আওয়ামী লীগের কোনো যুবলীগের কোনো সমর্থক, তখন সেটার আলোকে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, একটা হয়রানির শিকার হচ্ছে। এই কাজগুলো আমার মনে হয় সরকারকে আর একটু আপনার কিছু জায়গায় অতি উৎসাহী এগুলি করা হচ্ছে। কিছু জায়গায় এটার জন্য একটু সতর্ক হতে হবে। আপনারা দুজনকে আজকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের দুজনের যে সহাবস্থানের এবং আশার বাণী শুনিয়েছেন এবং পজিটিভ রাজনীতির যে ধারা প্রবর্তন করার জন্য এবং সেই পজিটিভ রাজনীতির পথে দুজনের যে সহমর্মিতার কথা বলেছেন, এভাবে যদি রাজনীতিটা হতো আমার কাছে মনে হয় বাংলাদেশ যে স্বপ্ন আপনারা দেখান মানুষকে সেটা সম্ভব হতো। আমি আজকের এই অনুষ্ঠানটা সত্যিকার অর্থে আমি খুবই গর্ববোধ করছি। দুজন বিখ্যাত লোকজন, দুজন বিখ্যাত মানুষ, বর্তমানে সবচেয়ে আলোচিত মানুষ, যে একই সুরে উন্নয়নের স্বপ্নের বাংলাদেশের কথা বলেছেন। এমনটাই চাই, এমনই হোক বাংলাদেশের ভবিষ্যতের স্বপ্ন। সাগর ভাই, জি জি একটা সেকেন্ড শেষ করতে চাই। হারুন ভাই, এটা আমার আউট অফ দা ওয়ে কথা বলছি। আমার জীবনের যে কটা বাজে সময় ছিল তার মধ্যে একটা সময় আমি কানাডা 3 বছর কাটিয়েছি। আমি কাগজপত্র সব পেয়ে গেছিলাম, আমি আর যাইনি, বাতিল করে দিয়েছি। হ্যাঁ, আমি ওখানে কৃষি কাজ করেছিলাম, আমার পিঠের চামড়া পুড়ে একদম সব উঠে গেছিল। হ্যাঁ, আমি কৃষি কাজ করেছি, দোকানে কাজ করেছি। বাট আমি কানাডাতে ওই সময়, আমি জানি না ওনারা আমার অনুষ্ঠান শুনছেন কিনা দেখছেন কিনা। জি দেখছি আমি হারুন ভাই, ইটস ট্রু যে সামটাইমস আমাকে বাঁচিয়ে রেখেছিল শুধু কোরআন আর নামাজ। হ্যাঁ, আমি এত বাজে অবস্থায়, যাই হোক ওইগুলি বলা উচিত না, কিন্তু আল্লাহ আমাকে একটা দিনও খারাপ রাখা নেই। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অবস্থায় ছিলাম। ওই বিপদটা না পড়লে আমি হয়তো আল্লাহকে পাওয়ার চেষ্টা করতাম না। কিন্তু ওই বিপদের সময় যেই সমস্ত মানুষগুলি আমাকে কানাডাতে, একটা হিউজ সংখ্যক মানুষ, অটোয় থাকতাম, টরন্টো থেকে আসতো, মন্ট্রিয়াল থেকে আসতো, আমাকে যে মেন্টাল সাপোর্ট দিয়েছে, আমি তাদের সবাইকে আজকে তাদের সবার জন্য দোয়া করি। তাদের উপরে আল্লাহ রহমত দেখ, বরকত দেখ। ওখানে যত বাঙালি ভাই আছে তারা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি তাদের কাছে, আমি আমার পক্ষ থেকে, হারুন ভাইয়ের পক্ষ থেকে শুধু একটা দোয়া চাচ্ছি, এই দোয়াটুকু করবেন যে আমরা যাতে মানুষের জন্য কাজ করে সৃষ্টিকর্তাকে খুশি করতে পারি, আল্লাহর কাছে যাতে পবিত্র রুহু হয়ে, আল্লাহর কাছে পবিত্র রুহু হয়ে যাতে যেতে পারি, যাতে কবরে যখন শোয়াবো তখন যাতে আমার কান ডান দিকে থাকে এবং আমার মাথা যাতে ডান দিকে ঘুরে থাকে, আমি যাতে জান্নাত দেখতে পারি। সবার জন্য এই দোয়াটা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হতাশ হওয়ার কিচ্ছু নেই। আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু ঠিক করে দিবেন, দুনিয়া আবার সুন্দর হবে। এই ভাইরাসটা দরকার ছিল, কারণ দুনিয়া ইনব্যালেন্সড হয়ে গেছিল, প্রকৃতি নষ্ট হয়ে গেছিল, বায়ুমণ্ডল নষ্ট করে ফেলছিল। আজকে কিন্তু আবার ব্যালেন্স হয়েছে, এই ব্যালেন্সটা হওয়ার দরকার ছিল। যদি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর হারটা কমিয়ে দেন, মানুষের আমার মনে হয় শিক্ষা হয়েছে, কিন্তু এখনো মনে হয় পৃথিবীর শিক্ষা হয় নাই। যদি হতো, চায়না ইন্ডিয়ার বর্ডারের সোলজার আসতো না, পাকিস্তানের সৈন্য আসতো না, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা আজকে হয়নি, আমেরিকা এভাবে মানুষ মারতো না, এই জিনিসগুলি হতো না। সো এই সমস্ত পরাশক্তির যেভাবে পৃথিবীর পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে, আমার মনে হয় আমাদের থেকে বেশি ওই সমস্ত দেশে আপনারা যারা থাকেন তাদের ভয়েস রেইজ করা উচিত। স্টপ, অস্ত্র বানানো বন্ধ করো, মানুষ বাঁচানো শুরু করো। আমরা তো ছোট দেশ, গরিব দেশ, আমরা লড়াই করে টিকে থাকবো, কিন্তু যেই পরিমাণ অস্ত্রের ব্যাপারে তারা খরচা করে পৃথিবীকে বাঁচানোর জন্য, যদি ওই উন্নত দেশগুলি 1 বছর অস্ত্র বানানো বন্ধ করতো, পৃথিবীর কোনো মানুষ আর গরিব থাকতো না। সবাই ভালো। আপনি জানেন যে অলরেডি কানাডা সেটা ধন্যবাদ, ধন্যবাদ সাহিদ ভাই, ভালো থাকেন সবাই, ভালো থাকেন। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।